রাত 12টা। আফসার আলী এক যাত্রা মঞ্চ নাটক দেখে পাশের গ্রাম থেকে বাসায় ফিরছেন। যাত্রার অভিনয়টা ভালো লাগছে না, তাই চলে আসলেন। একটা বিস্তীর্ণ প্রশস্ত মাঠ পাড়ি দিতে হবে, তারপরেই ওনার গ্রাম, ওনার বাসা। অন্য দিক দিয়ে ঘুরে অন্য গ্রাম দিয়েও বাসায় যাওয়া যেত, কিন্তু তাদের সময় অনেক বেশি নিত। তাই সময় কম করার জন্যই এদিক দিয়ে আসা। মাঠটা পাড়ি দিতে 30 মিনিট লাগবে। এখন ওনার পরিচয়টা দিই। আফসার আলীর বয়স 47 বছর, কিন্তু দেখে মনে হবে এখনো অবিবাহিত বা সদ্য বিবাহিত। এখনো খুব সুস্থ সবল আছেন যুবকদের মতো। গ্রামে ওনার অনেক ডাকনাম আছে। ওনার 2-3টা আড়ত আছে চাল ডাল মশলার। এক কথায় গ্রামের মধ্যে উনি খুব সচ্ছল। শুধু সচ্ছল বললে ভুল হবে, ধনী বলা যায়। ওনার একটা মাত্র ছেলেই আছেন, যার নাম ফয়সাল। ছেলেকে বিয়ে পর্যন্ত পড়িয়েছেন। যদিও ওনার ছেলের বয়স এখন 25, তারপরও এক্ষুনি তাকে বিয়ে করিয়ে নিতে চান। কারণ ওনার সময় তো 17-18 বছরেই ওনার বাবা ওনাকে বিয়ে করিয়ে নিয়েছেন। তাছাড়া আফসার আলী খুব তাড়াতাড়ি ওনার নাতি নাতনির মুখ দেখতে চায়, তাই ওনার ছেলেকে এত তাড়াতাড়ি বিয়ে করানোর চিন্তা। ওনার ছেলের জন্য মেয়ে ঠিকও হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে বিয়ে করিয়ে পুত্রবধূ ঘরে তুলবেন। উনি একটা মস্ত বড় চওড়া রাস্তা দিয়ে হাঁটছেন। রাস্তার বাম পাশে সম্পূর্ণটা মাঠ, আর ডান পাশে বিল। বিল হলে কি হবে, এই শুষ্ক মৌসুমে বিল শুকিয়ে গেছে প্রায়। উনি ভয় কি জিনিস জানেন না, তারপরও কেমন যেন একটা ভয় লাগছে। গাটা একটু ছমছম করছে, কারণ উনি যে রাস্তা দিয়ে হাঁটছেন তার থেকে বাম পাশে কিছুটা দূরেই একটা বড় কৃষ্ণচূড়া গাছ আছে। ছোটবেলা থেকেই শুনে এসছেন ওই গাছে নাকি পরীরা থাকে। মাঝরাতে কেউ এদিক দিয়ে গেলে দেখতে পায়, মাঝে মাঝে গান শুনতে পায় বা নুপুরের আওয়াজ। উনি যদিও এসব আগে বিশ্বাস করতেন না, কারণ উনি এ রাস্তা দিয়ে যায়নি রাতের বেলা কখনো। হঠাৎ আজ যাচ্ছেন তো, তাই এসব কথা মনে পড়তেই কিছুটা ভয় ভয় লাগছে। তারপরও উনি আবার একা। তাছাড়া উনি ছোট থেকে শুনে এসছেন যে সুন্দর ছেলেদের প্রতি নাকি পরীদের আকর্ষণ বেশি থাকে। মার্শাল্লাহ, উনি তো অনেক সুন্দর। এসব ভাবছে আর ভয় করছে। উনি এখন নিজেকে মনে মনে গালি দিতে লাগলেন। কেন উনি রাস্তা দিয়ে এসছেন? ওই রাস্তা দিয়েই যেতেন গ্রাম ঘুরে, হোক সময় কিছুটা বেশি লাগতো। না হয় যেখানে গিয়েছেন সেখানেই বসে থাকতেন, সকালে বাসায় আসতেন। উনি এসব ভাবছেন, হঠাৎ তখনই নুপুরের আওয়াজ শুনলেন। খুব মিষ্টি আওয়াজ, ভিন্ন তাল। উনি ওনার চারপাশে তাকালেন, কিন্তু কেউ নেই তো। হঠাৎ একটা মেয়েলি মিষ্টি গানের গলা শুনলেন। মনে হয় ওই কৃষ্ণচূড়া গাছটা থেকেই হয়তো ভেসে আসছে। উনি ওইদিকে তাকালেন, ভয় পেয়ে গেলেন কিছুটা। দেখলেন গাছের আগাতে মগডালে একটা মেয়ে বসা, সাদা কাপড় পরা। চোখ নামিয়ে নিয়ে তাড়াতাড়ি হাঁটা দিলেন। কি মনে করে যেন আবার ওইদিকে চোখ চলে গেল। দেখলো মেয়েটি নৃত্য করতেছে গাছের আগা ছোট ছোট ডালগুলোর উপরেই। ভয় পেয়ে গেলেন। উনি জোরে দৌড় দিলেন। দৌড় দিয়ে সামনে কিছুটা গভীর একটা গর্তের মধ্যে পড়ে গেলেন। উনি ওঠার চেষ্টা করছেন, কিন্তু পারতেছেন না তেমন, কারণ খুব ভয় পেয়েছিলেন তো, তাই। এখনও ওনার হাত পা কাঁপতেছে। এমনিতেও গর্তটা ওনার বুক পর্যন্ত গভীর। উনি খুব চেষ্টা করে হাতের নখ দিয়ে মাটি আঁচড়ে ধরে কিছুটা উপরে ওঠার চেষ্টা করছেন এবং খুব ঘামছেন। হঠাৎ কে যেন একটা হাত বাড়িয়ে দিল ওনাকে। খুব সুন্দর সে হাত, দুধের মতো ফর্সা। কিন্তু ওনার এসব খেয়াল নেই যে কে হাতটা বাড়িয়ে দিল এবং এত সুন্দর কেন। এমনকি উনি ওই হাতের ব্যক্তিটির মুখের দিকেও তাকাননি, কারণ ওনার এত কিছু মাথায় কাজ করছে না। ওনার শুধু ওপরে উঠে আসা আগে জরুরি। উনি হাতটা ধরলেন। হাতের ব্যক্তিটি ওনাকে টান দিয়ে ওপরে তুলে নিয়ে আসলেন। উনি ওপরে উঠে ধন্যবাদ দিয়ে ব্যক্তিটির মুখের দিকে তাকালেন। মনে হয় কারেন্টের শক খেলেন। দুধের মতো ফর্সা মুখটা, মুখের গড়ন খুবই সুন্দর। মানুষ এত সুন্দর হয় নাকি? সম্ভব না। ভয় পেয়ে গেলেন এবং খুব ঘামতে শুরু করলেন। ঘামে ওনার শার্ট ভিজে গেল সম্পূর্ণ। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কে আপনি? আর আমাকে টেনে তুললেন কেন? আমাকে চিনতে পারছো না? আমি তোমার পরী। তুমি বিপদে পড়েছো আর আমি তোমাকে সাহায্য করব না? তোমাকে দেখেই যে ভালোবেসে ফেলেছি। প- প- পড়ি? বলেই একটা দৌড় দিল আফসার আলী। পেছন থেকে শুনতে পেলেন ওই মেয়েলি কণ্ঠটি ভেসে আসছে, যেও না, যেও না, দাঁড়াও, দাঁড়াও একটু। আফসার আলী আরো জোরে জোরে দৌড়ানো শুরু করলো। 20 মিনিটের রাস্তা যেন 10 মিনিটেই দৌড়ে শেষ করে ফেললেন।
বাসায় এসে জোরে শরীফা নাম নিয়ে জোরে ডাক দিয়ে মাটিতে পড়ে যান। ওনার স্ত্রী ও সন্তান ফয়সাল দৌড়ে বাহিরে আসলেন। বাহিরে এসে ওনার স্বামীর এই অবস্থা দেখে শরীফা বেগম জিজ্ঞেস করলেন। কি হয়েছে কি? প্রতিউত্তরে আফসার শুধু বলল, পড়ি। এটা বলেই অজ্ঞান হয়ে যান। ওনার ছেলে এবং স্ত্রী ওনাকে ধরে ঘরে নিয়ে যান। ওনার স্ত্রী ওনার শার্টটা খুলে অন্য একটা শার্ট পরিয়ে দিলেন। আর সবাই ওনার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু ফিরছে না। খুব জ্বর আসলো। জ্বর এবং ঘুমের ঘোরে কি যেন উল্টাপাল্টা বকছিলেন মাঝে মাঝে। পরের দিন সকাল হয়ে গেল, কিন্তু আফসার আলীর জ্ঞান ফিরছে না, জ্বরও কমছে না। একবারের জন্য চোখ খুলেননি। চোখ বন্ধ রেখে মাঝে মাঝে অস্পষ্টভাবে কি যেন প্রলাপ বকছেন। সকালে ডাক্তার বাসায় আনা হলো। ডাক্তার ইঞ্জেকশন দিলেন, কিন্তু জ্বরের কোনো পরিবর্তন নেই। তারপর কয়েক ঘন্টা পর আবার স্যালাইন লাগালেন, কিন্তু কোনোভাবেই জ্বর কমছে না। ডাক্তারের যা যা ব্যবস্থা নেওয়ার, জ্বর কমানোর এবং জ্ঞান ফেরানোর সব চেষ্টাই করলেন, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। পাড়ার মসজিদের ইমামকে এনে ঝাড়ফুঁক করানো হলো, কিন্তু কাজ হচ্ছে না। দুপুর প্রায় শেষ, সবার টেনশন বেড়ে গেল। আফসার আলীর আরেক ভাই আজিজ ঢাকায় থাকেন। উনিও এই খবর শুনে চলে আসলেন তার ছোট ভাইকে দেখার জন্য। হঠাৎ শরীফা বেগমের স্মরণ হলো। আরে হ্যাঁ, একজন তো আছে যে হয়তো আমার স্বামীকে সুস্থ করে তুলতে পারবেন। তাদের গ্রামের শেষের দিকে একটা মাজার আছে, হাজী করিমুল্লাহ শাহের মাজার। ওনার শ্বশুর থাকতে শুনতেন ওই হাজী নাকি অনেক কামেল ছিল, কিন্তু ওই মাজার এখন মানুষের কতটা কাজ দেয় তা উনি জানেন না। কিন্তু ওই মাজারে একজন খাদেম আছে, উনি নাকি কোরআনের হাফেজ। নাম শহীবুল্লাহ, অবিবাহিত। ওনার ছেলের 2 বছরের বড় হবে। ওই ছেলে জিন পরি এসব নাকি তাড়াতে পারে। অনেকেই যায়। আর ওই খাদেম যেহেতু কোরআনের হাফেজ এবং কিছুটা তর্জমাও জানে কোরআনে, তাই অনেক কিছুই করতে পারেন। ওই ছেলে এত কিছু জানে, তারপরও কেন জানি কোনো মসজিদ বা মাদ্রাসায় ইমামতি বা বাচ্চাদের পড়ানোর কাজ নেয় না। এই মাজারের খেদমতের কাজ করেন। কেন করে কেউ জানে না, তবে খাদেম নাকি খুব ভালো, মন প্রাণ দিয়ে মানুষকে সাহায্য করেন। ওর কথা মনে হওয়ায় ওর কাছে একবার নিয়ে দেখার কথা ভাবলেন শরীফা বেগম। বিকেল হয়ে গেছে। শরীফা বেগম তার ছেলে ফয়সাল এবং ফয়সালের জেঠুকে নিয়ে ওনার স্বামীকে নিয়ে ওই মাজারের উদ্দেশ্যে রওনা দিল। মাজারটা অনেকটা নীরব জায়গায়, পরিবেশটা অনেক নীরব, তবে মনোরম। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হয় ওই খাদেমই পরিষ্কার করে রাখেন, কারণ এখানে অতিরিক্ত কেউ নেই এসব কাজ করার জন্য। মাজারের এরিয়াটা মিডিয়াম, কিছুটা বড়। মাজারের চারপাশে বাঁশের বেড়া দেওয়া। মাজারের বাম পাশে একটা বড় ও খুবই পুরনো একটা বট গাছ। মাজারের পেছন সাইড এবং বাম সাইডটা সম্পূর্ণ টিনের বেড়া। মাজারের সামনে বাঁশের বেত দিয়ে বানানো একটা গেট আছে। প্রত্যেক বাঁশের বেড়ায় বিভিন্ন কালারের রং দিয়ে সুন্দর করে আড়াআড়িভাবে রং দেওয়া। ওদের রিক্সা মাজারের গেট দিয়ে ভেতরে নিয়ে গেল। খাদেম তাদেরকে দেখে বললেন, কি সমস্যা? কি সমস্যা সেটা আপনি দেখেই বলেন, আর ওনাকে দয়া করে ভালো করে তুলেন। যত টাকা লাগবে দিব। টাকা দিয়ে সব হয় না মা, আর আমার এত টাকার দরকার নেই। যেমনটা আছি তেমনটাই ভালো। এক কাজ করেন, আপনারা এই শীতল পাটিতে শুয়ে দিন ওনাকে, তারপর আমি দেখছি। তারা শুয়ে দিল। খাদেম আফসার আলীকে খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলেন, তারপর বললেন, আপনার স্বামীকে তো পরিয়ে ধরেছে। কি পড়ি? সবাই অবাক হয়ে গেলেন এবং সমস্বরে বলে উঠলেন, এবং খুব ভালো করেই ধরেছে। তার হাত থেকে রেহাই পাওয়া খুবই কঠিন। প্লিজ বাবা, তুমি আমার স্বামীকে ভালো করে দাও। চিরকৃতজ্ঞ থাকবো তোমার প্রতি। কান্না ভেজা কণ্ঠে এসব বলতে বলতে খাদেমের পায়ে ধরার উপক্রম হচ্ছিলেন শরীফা বেগম। ছি ছি কাকিমা, কি করছেন আপনি? আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। খাদেম কি যেন পড়ে আফসার আলীকে ফু দিলেন এবং পানি পড়ে তা আফসার আলীর শরীরে এবং চোখে মুখে ছিটিয়ে দিলেন। আস্তে আস্তে জ্ঞান ফিরতে লাগলো আফসার আলীর। উনি চোখ মেলে তাকালেন, কিন্তু তখনও কিছুই বলছেন না। খাদেম ছেলেটি বলল, কাকিমা, আপনার স্বামীর জ্ঞান ঠিকই ফিরেছে, কিন্তু কথা বলতে একটু সময় নেবে। উনি এখনো প্রচণ্ড ঘোরের মধ্যে আছে। আস্তে আস্তে সময় যাবে আর ওনার ঘোর কমতে থাকবে। ঠিক 3 দিন পর সম্পূর্ণ বিপদমুক্ত হয়ে যাবে। ও আচ্ছা। তবে অনেকটা সমস্যা আছে। কি সমস্যা? পরপর 3 রাত আপনার স্বামীকে সাবধানে রাখবেন। এখন তো পূর্ণিমার রাত, আর পূর্ণিমার রাতে পরীদের আনাগোনা বেশিই থাকে।
পূর্ণিমার রাতে পরীদের আনাগোনা বেশিই থাকে, আর আপনার স্বামীর প্রতি যে পরীর দৃষ্টি পড়েছে সে এসে আপনার স্বামীকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই 3 দিন যদি না নিয়ে যেতে পারে তো আর পারবেও না। তাই এই 3 দিন রাত জেগে হলেও ওনাকে পাহারা দিবেন। ভুল করে হলেও যেন উনি রাতের বেলা বাহিরে না বের হয়। রাত 10টার পরই থেকে দেবেন না, ফজরের আজানের পূর্ব পর্যন্ত। ওনাকে কিন্তু যে কোনোভাবে বাহিরে বের করতে চাইবে, আর দরজা জ্বালানা বন্ধ রাখবেন রাতের বেলায়। আচ্ছা। খাদেমকে যা দেওয়ার তা দিয়ে ওরা চলে আসলো। শরীফা বেগম রাত জেগে ওনার স্বামীকে পাহারা দেন। প্রথম দিনের রাতের বেলা ফয়সালও পাশে ছিল, কিন্তু দ্বিতীয় দিন শরীফা একাই ওনার স্বামীকে পাহারা দেন। তৃতীয় দিনও উনি একাই ছিলেন। আগে 2 রাতে নির্ঘুম ছিল তো, তাই কিছুটা ঘুমিয়ে পড়লেন বসা অবস্থায়। রাত তখন 1টা। হঠাৎ আফসার আলী যেন শুনতে পারলেন কে যেন দরজায় ধাক্কা দিচ্ছেন। তাকিয়ে দেখলেন ওনার স্ত্রী ঘুমে, তাই উনি ভাবলেন উনি গিয়ে দরজাটা খুলে দিয়ে আসুক, তার স্ত্রীকে জাগাতে হবে না। উনি নিচে নেমে আসলেন। উনি ভাবলেন হয়তো ওনার ভাই এসছে। ওনার ভাই মাঝে মাঝে এত রাতেই আসে। দরজা খুললেন, সাথে সাথে ছো মেরে ওনাকে নিয়ে উড়ে যেতে লাগলো পরী। এদিকে ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায়। রুমে ওনাকে না পেয়ে নিচে চলে আসেন। দরজা দিয়ে বাহিরে তাকিয়ে দেখেন ওনার স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন। উনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। ফয়সাল শরীফা বেগমকে ঘরে নিয়ে যায়, তারপর পানির ছিটা দেয়। তারপর ওনার জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পর ওনার স্বামীর কথা মনে হতেই আবারও কান্নাকাটি শুরু করে দিলেন। সকাল হতেই পাড়ার সব মানুষ জড়ো হয়ে গেল ওনার কান্নাকাটিতে। সবাই ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কোনোই লাভ হচ্ছে না। বারবার উনি জ্ঞান হারাচ্ছেন। অবশেষে দুপুর গড়াতেই উনি ওনার ছেলেকে নিয়ে সেই মাজারের খাদেমের কাছে গেলেন। খাদেম ছেলেটির সবকিছু শুনে খুব রাগারাগি শুরু করলো প্রথমে, কিন্তু পরে মায়ের বয়সী মহিলার কান্নাকাটি দেখে মনটা গলে গেল ওনার। তারপর বললেন, আমি আপনার স্বামীকে ফিরিয়ে আনবো, তবে ওনার ব্যবহৃত কিছু জিনিসপত্র লাগবে আমার। কি কি জিনিস লাগবে বাবা, বলো আমাকে, আমি সব আনবো। ওনার সর্বশেষ ব্যবহার করা কাপড়, যেটা ধোয়া হয়নি এখনো, মানে যেটাতে এখনো ওনার ঘামের দাগ লেগে আছে, আর ওনার খুব প্রিয় ব্যবহৃত কিছু কাপড়। সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে। উনি ওই দিন রাতে বাসায় ফেরার দিন যে শার্টটা পরেছিল সেটা এখনো ধোয়া হয়নি, আর ওনার প্রিয় জিনিসগুলো আনতে পারবো। আচ্ছা, তবে আরেকটা সমস্যা আছে। কি? ওনাকে ফেরত পেতে হলে আপনার পরিবারের কাউকে তার জীবনের রিস্ক নিতে হবে। হয়তো সাথে সাথে কোনো ক্ষতি হবে না, তবে পরবর্তীতে হতে পারে। আমি নিব, আমার বাবাকে ফেরত পেতে আমি রিস্ক নিব। না, আমি নিব। তোর জীবন পুরোটাই বাকি আছে, বরং আমি তো অনেকটা বৃদ্ধ হয়েই গিয়েছি। আচ্ছা, তো আমাকে একদিন সময় দেন, আমাকেও একটু গুছিয়ে নিতে হবে সব কিছু, অনেক কিছু আয়ত্ত করতে হবে আমাকে এই একদিনের মধ্যেই। একদিনে পারবে তো, নাকি আরো সময় নেবে? না কাকিমা, এতে কাকুর ক্ষতি হয়ে যেতে পারে সময় নিলে, কারণ পরীরা কাউকে নিলে তাকে বিয়ে করে ফেলে অনেক ক্ষেত্রে, যদি তাদের খুব পছন্দ হয়ে থাকে তাহলে। আর যদি বিয়ে করে নেয় তো আর কখনো ফেরত আনা সম্ভব নয়। না, এমনটা হতে পারে না। আমি আমার স্বামীকে ফেরত পেতে চাই যে কোনো মূল্যে। তুমি তাড়াতাড়ি করো সবকিছু তাহলে। সম্ভব না। আচ্ছা, তো আপনারা আগামীকালকের পরের দিন রাতে চলে আসবেন সব কিছু নিয়ে। তবে হ্যাঁ, জীবনের বাজি নিতে হবে, কিন্তু ভয় পেলে কিন্তু হবে না। না, আমি ভয় পাবো না। আমার স্বামীর জন্য সব পারবো। ওর ভালোবাসায় আমাকে অভয় দিবে। আচ্ছা, তো এখন আসি। আচ্ছা, আসেন। ওই দিন সন্ধেয় ফয়সালের মা, ফয়সালের জেঠু এবং আরও অনেকে গেল ওই মাজারে মহিবুল্লাহ খাদেমের কাছে। খাদেম বলল, আপনারা অপেক্ষা করুন, গভীর রাত হলেই আমি আমার কাজ শুরু করতে পারবো। এর আগে সবকিছু আমার গুছিয়ে নিতে হবে। ফয়সালকে বলল এক ব্যাগ ময়দা আনতে এবং একটা কাঠের চেয়ার জোগাড় করতে। ফয়সাল আনলো। ময়দা দিয়ে প্রথমে একটা বড় বৃত্ত বানালো। তার থেকে 6-7 ফুট দূরে প্রথম বৃত্তের সামনে আরেকটা বৃত্ত বানালো। প্রথম বৃত্তটার চেয়ে অনেকটাই ছোট বৃত্ত। ছোট বৃত্তটার মাঝখানে চেয়ারটা বসিয়ে দিল। প্রথম বৃত্তটার সামনে একটা আগুনের কুণ্ডুলি বানালো। কিছু কাঠ রেখে তাতে আগুন ধরিয়ে দিল। আগুনের কিছুটা উপরে একটা ছোট মাচা বানিয়ে সেখানে আফসার আলীর শার্ট এবং তার প্রিয় ব্যবহার্য জিনিসপত্র রেখে দিল। তারপর প্রথম বৃত্তটাতে শরীফা বেগমকে বসতে বলল, কিন্তু তার আগে কিছু কথা বলে নিল।
কাকিমা, আপনি যে এখানে বসবেন, আপনার প্রতি আপনার স্বামীর পর্যাপ্ত মনের টান এবং ভালোবাসা আছে তো? আমি ওকে যতটা ভালোবাসি সে আমাকে তার চেয়ে বেশি ভালোবাসে। আর একটা কথা, আপনি ত্রিবৃত্ত থেকে কোনোভাবে বের হবেন না। কাজ শেষ হওয়ার আগে, মানে আপনার স্বামীকে ফেরত পাওয়ার পূর্বে আপনি যদি এই বৃত্তের বাইরে চলে যান তো আপনি তো মরবেনই, আমিও মরব, সবাই মরবে, এমনকি আপনার স্বামীকেও আর ফেরত তো পাবেন না। আমি যতক্ষণ না বলবো উঠবেন না। আচ্ছা। আপনাকে কেউ ডাকলেও না, আপনার কাছে কেউ ডাকলেও না। আচ্ছা। আপনি কিন্তু ভয় পাবেন না, আমি তো আছি। আচ্ছা বাবা। শরীফা বেগমকে প্রথম বৃত্তটাতে বসিয়ে দিল। ওনাকে একটা আরবি লাইন বলে দিল, বলল চোখ বন্ধ করে শুধু এটাই জপে যেতে। উনি তাড়াতাড়ি করতে শুরু করলেন, আর অন্যদের বলল সরে পড়তে, কোথাও লুকিয়ে পড়তে, অন্যদের ক্ষতি করতে পারে। সবাই চলে গেল। ফয়সাল মহিবুল্লাহকে বলল, আপনার কি হবে যদি আপনার ক্ষতি করে দেই? না, পারবে না। এই যে আমার হাতের এই লাঠিটা দেখেছো, এটা আমার কাছে থাকলে কিছু করতে পারবে না। এটা হচ্ছে এই হাজি পীরের লাঠি। এটা যে কারোর সাথে থাকলে কোনো অশুভ শক্তি কোনো ক্ষতি করবে না। আর এই আগুনের ওপর বাবা জিনিসপত্র রেখেছেন? আগুনের উত্তাপ যত এসবে লাগবে, ওখানে তোমার বাবা ও তেমনি ঘামতে থাকবে এবং শরীরের শুরু হবে। তাহলে বাবার কষ্ট হবে না? এই অবস্থায় তোমার বাবাকে আনার কারণ, এখন তোমার বাবা ওইখানে হুঁশ নেই, তাই সে এখানে ফিরে আসার কথা বলবেও না। যখন ওনার শরীরে জ্বালা পোড়া শুরু হবে, চিৎকার শুরু করবে, তখন বাধ্য হয়ে পরি তাকে নিয়ে আসবে। সত্যি বলছেন? হুম। ফয়সালও অন্যদের সাথে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল, আর খাদেম নিজেও একটা চেয়ার নিয়ে শরীফা বেগমের বাম পাশে একটু দূরে বসে পড়লেন। এভাবে 30 মিনিট কেটে গেল। 12:30 বাজে। হঠাৎ করে সেই ছোট্ট বৃত্ততে রাখা চেয়ারটায় আফসার আলী বসে পড়লেন। পরি এনে ওনাকে সেটাতে বসালেন এবং চেয়ারের পেছনে পরি দাঁড়িয়ে রইল। এখনও আফসার আলীর হুঁশ নেই, মাথা নিচু করে বসেই আছেন। হঠাৎ পরি শরীফা বেগমকে উদ্দেশ্য করে বলে উঠল, এই বুড়ি দেখ, আমি তোর স্বামীকে নিয়ে এসেছি, নে তোর স্বামীকে নিয়ে যা। এই কথা শুনে শরীফা চোখ খুলে দেখে তার স্বামী সামনের চেয়ারে বসা। উনি আনন্দে উঠে দাঁড়ালেন তার স্বামীর কাছে যাবে বলে। ঠিক তখনই খাদেম বলে উঠলেন, কি করছেন কাকিমা, ভুলে গেছেন? ইচ্ছে করে মরতে যায় কেউ? শরীফা বেগম বসে পড়ল। তখনই পরি খাদেমের দিকে ঘুরে তাকালো, তারপর তাকে বলল, ও তুই তাহলে সব নষ্টের মূল, তোর জন্যই আমাদেরকে আসতে হয়েছে। তোকে তো ছাড়বো না, আমাদের বিয়ের আয়োজন থেকে আমাদেরকে আনার জন্য তোকে ছাড়বো না। আমাকে তুই কি করবি তারপরে দেখা যাবে। তার আগে বল, দুনিয়ার এত মানুষ থাকতে ওনাকে কেন ধরলি? ওকে ভালো লেগেছে তাই, আর ওকে আমি বিয়ে করব। ওকে ছেড়ে দে, না হয় তোকে এখানে আটকিয়ে রাখবো এই বৃত্তের মধ্যে। না, আমি ওকে ছাড়বো না, আর তুই আমাকে আটকাতে পারবি না, কারণ আমি পরিরাজ্যে রাজকন্যা। তাই তুই আটকালে আমার রাজ্যের সবাই চলে আসবে আমাকে বাঁচাতে। কিন্তু তোকে ওকে ছেড়ে দিতে হবে, না হয় আমি তোকে আপাতত শাস্তি দেওয়ার ব্যবস্থা আমার জানা আছে। না, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, ওকে আমি বিয়ে করব। আর কথা বাড়াস না, তুই এখন যা, না হয় আমি কিন্তু তোকে এখন ছাড়ছি না। এটা বলে একটা ছোট ব্যাগ থেকে উনি কিসের ছোট একটা পলিথিন ব্যাগ থেকে বালু টাইপের কিছু বের করলো। এটা দেখে পরি কিছুটা ভীত হয়ে গেল, কারণ ওই মাটি পরির দিকে ছুঁড়ে দিলে পরি অন্ধ হয়ে যাবে এখন। আচ্ছা, তো আমি এখন চলে যাচ্ছি, তাই বলে চিরদিনের জন্য যাচ্ছি না। আমি আবারও আসবো, বারবার আসবো। আমার ভালোবাসার মানুষটাকে আমার করে পেতে যা যা করার সব করব। আমি আরও বেশি শক্তি নিয়ে আসবো পরে আসলে। এখন তুই কিছু করতে পারবি না। ওকে তুই কখনো তাকে নিজের করে পাবি না। না পেলে সব ধ্বংস করে দেব, একে একে সবার জীবন ছিনিয়ে নিব, ওর বংশ নির্বংশ করে দিব। আমি এখন থেকে সব সময় আসব, আমাকে স্মরণ করলেও আসব, না করলেও আসব।
আমার নাম নিয়ে স্মরণ করলেও আসবো, প্রতি বছর এই সময়ে আসবো। আর ওকে না পেলে ওর কাছ থেকে আমি সব কিছু কেড়ে নিব। চিৎকার করে এসব বলছিল পরি। তারপর চলে গেল পরি। খাদেম বলল, এখন আপনার স্বামী বিপদমুক্ত, কিন্তু সম্পূর্ণ না। পরীর শেষ কথাগুলো তো শুনেছেনই। আফসার আলী তখনও জ্ঞান ফিরেনি। ফয়সাল এবং সবাই মিলে ওনাকে ওনার বাড়িতে নিয়ে গেলেন। শরীফা বেগমকে খাদেম একটু থাকতে বললেন। খাদেম একটা তাবিজ বানিয়ে দিয়ে ওনার হাতে দিয়ে বললেন, কাকিমা, এই তাবিজটা কাকুর বাম হাতে বেঁধে দিবেন। দেখবেন পরী কাকুকে নেওয়া তো দূরের কথা, কাকুকে স্পর্শ করতে পারবে না। আচ্ছা। আর শুনেন, বলো বাবা। আপনারা খুব সাবধানে থাকবেন। ও আপনাদের অনেক ক্ষতি করার চেষ্টায় থাকবে। আর একটা কথা, আপনারা কখনোই পূর্ণিমা রাতে ঘরের বাইরে যাবেন না, পরিচিত এবং অপরিচিত কেউ থাকলেও না। আর আপনারা প্রত্যেক পূর্ণিমা রাতে রাত 10টার পরই দরজা জানালা বন্ধ করে রাখবেন। আচ্ছা বাবা, তুমি আমাদের অনেক বড় উপকার করেছো, তাই আমরা খুব কৃতজ্ঞ। আর তুমি সাবধানে থেকো, কারণ সে তোমারও ক্ষতি করতে পারে। কাকিমা, আমি সাবধানেই থাকবো। আচ্ছা বাবা, পরিটাকে কি কোনোভাবেই থামানো যায় না? না কাকিমা, ওর জায়গায় যদি অন্য কোনো পরী হতো তাহলে কিছু করা যেত। আমার কাছে কিছু শক্তিশালী পরী আছে, ওরা কিছু করতে পারতো, কিন্তু ও তো পরীর দেশের রাজকুমারী, তাই ওকে কেউ কিছু করার সাহস নেই। শুধু আপনারা সাবধানে থেকেন আর যা বললাম মেনে চলবেন। আচ্ছা। শরীফা বেগম বাসায় চলে গেল। কিছুদিন লেগে গেল আফসার আলীর সুস্থ হতে। গ্রামের সবাই এসে ভিড় জমায় প্রতিদিন পরীর দেশের গল্প শুনতে, উনি কি কি দেখেছে ওইসব শুনতে, পরীর ওইখানে ওনাকে কিভাবে রেখেছিল এবং কি কি খেতে দিয়েছিল এসব জানতে। ওনাকে ঘিরে যেন গল্পের আসর বসে যেত। উনি তখন ওনার প্রত্যক্ষ দেখা পরীর দেশের গল্প শোনাতেন। উনি অল্প সময় তো ছিলেন সেখানে, তারপরও এই স্বল্প সময়ে যা যা দেখেছেন তাই বলতেন ওনাকে যখন পরী কিভাবে কি করে নিয়েছিল তা উনি জানেন না। তখন ওনার কোনো হুঁশ ছিল না। ওনাকে যখন বাহির থেকে শুধু ছো মেরে নিয়েছিল ততটুকুই মনে আছে। ওনার যখন জ্ঞান আসলো তখন উনি নিজেকে আবিষ্কার করলো তুলোর মতো এক নরম বিছানায়। চারপাশে অনেক পরীরা অবাক হয়ে ওনাকে দেখছিল। হঠাৎ ওনার মাথার পাশে একটা পরীকে দেখলো, যে কিনা ওনার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছিল। এই পরীটা অন্যান্য পরীগুলোর চেয়ে বেশি সুন্দরী ছিল। ওনার সামনে একটা সুন্দর কারুকাজ করা সুন্দর একটা চেয়ারে একটা বয়স্ক পরী বসা ছিল। তার মাথার পাশে বসা পরীটার সাথে হেসে হেসে বয়স্ক পরীটা কি যেন বলছিল সেগুলো যেন ওনার মাথায় ঢুকতেছিল না। মনে হচ্ছে উনি বধির হয়ে গেছে। অন্যান্য পরীরা এই বয়স্ক পরীটাকে বাতাস করছিলেন। শুধু বয়স্ক পরীটাকে না, ওনাকে এবং ওনার পাশে বসা পরীটাকে বাতাস করছিলেন। কিন্তু উনি নিজেকে, কি নাম তার, এখানে কেন, কিভাবে এখানে আসলেন, এসব কিছুই মনে পড়ছিল না। কেমন যেন জ্ঞানহীন আনভোলা মনে হচ্ছিল নিজেকে। কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলেন। কিছুই ওনার মনে পড়ছিল না। উনি যেন কোনো কথাও বলতে পারছিলেন না, বোবা হয়ে গিয়েছিলেন। কিভাবে কথা বলতে হয় সেটা যেন ওনার মনে পড়ছিল না। হঠাৎ ওনার মাথার কাছে বসা সেই সবচেয়ে বেশি সুন্দরী পরীটি ওনার হাত ধরে বাহিরে নিয়ে গেলেন। আহ, কি শীতল মনোরম স্পর্শ, প্রাণটা যেন জুড়িয়ে যায়। পরীটা তাকে সুন্দর একটা ফুল বাগানে নিয়ে গেল। কি সুন্দর রং বেরঙের ফুল সেখানে। উনি শুধু অবাক নয়নে দেখছিলেন। পরীটা যেন আরো কি কি বলছিল ওনার সাথে, কিছুই যেন উনি শুনতে পাচ্ছিলেন না। পরীটা অনেকগুলো ফুল পেড়ে আমার হাতে দিল। আমি হাতে নিলাম। কেন নিলাম আর এই ফুল দিয়ে কি করব কিছুই মাথায় আসছিল না। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ পরীটা আমাকে হাতে ধরে টান দিয়ে নিয়ে একটা দোলনায় বসালো। দোলনাটার চারিপাশেও ফুল দিয়ে সাজানো। পরীটা আমাকে নিয়ে দোল খাচ্ছিল। হালকা বাতাস বইছিল। পরীর ঘন কালো কেশ আমার চোখে মুখে এসে পড়ছিল। সত্যি খুব ভালো লাগছিল। তারপর পরীটা আমাকে একটা ফলের বাগানে নিয়ে গেল। সব ধরনের ফলের গাছই ছিল সেখানে। খুব ভালো লাগছিল। পরী কিছু ফল পেড়েও আমাকে খেতে দিল, কিন্তু কিভাবে খাবো বা কি করে ফল দিয়ে খেতে হয় ভুলে গেছি। হঠাৎ পরী কিছু আঙ্গুর হাতে নিয়ে
জোর করে আমার মুখে দিয়ে দিল। অসাধারণ মিষ্টি ছিল সেগুলো। সে আমাকে খাইয়ে দিচ্ছিল আর নিজেও খাচ্ছিল মনের আনন্দে। তারপর আমাকে পরি একটা নদীর পাড়ে নিয়ে গেল। নদীর পাড়ে পাথরের উপর বসলো আমাকে নিয়েই। স্বচ্ছ পানির ঢেউ আসছিল। কিছু পানির ঢেউ যেন আমাদের পা ধুয়ে দিয়ে যাচ্ছিল। এভাবে অনেক কিছুই দেখাচ্ছিল। পূর্ণিমার চাঁদ এবং আকাশও দেখছিল আশাকে নিয়ে। আমি একটা কথাও বলিনি। ও সারাক্ষণই কি যেন বকবক করে গিয়েছে। হেসে হেসে কথা বলছিল আমার সাথে, কিন্তু ওর কোনো কথাই আমার কান পর্যন্ত পৌঁছায়নি। রাতে যখন আমার ঘুম পেত, সে আমাকে সেই নরম তুলোর বিছানায় নিয়ে যেত আমাকে ঘুমানোর জন্য। সে আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিত, আর সাথে সাথে আমার ঘুম চলে আসতো। আমি যে রাতে এখানে চলে আসি, সেদিন দিনের বেলা যেন কিসের আয়োজন চোখে পড়ল। পরি আমাকে নিয়ে যায় বাহিরে, কিন্তু যেখানেই যাই কিসের যেন আয়োজন মনে হয়। কোন জায়গায় বাদ নেই। সেদিন বিকালে খুব সুন্দর একটা ড্রেস এনে দেই আমাকে পরিটা। আমি যেহেতু তাদের কথা শুনতে পাই না, তাই পরিটা আকার ইঙ্গিতে বলে গেল, এটা আমার, এটা আমাকে পরতে হবে রাতে। খুবই সুন্দর ছিল ড্রেসটা। পাথরের বিভিন্ন কারুকাজ ছিল ড্রেসটাতে। মনে হয় হীরা বসানো ছিল। মনে হয় ড্রেসটা কোনো কালো মানুষ পরলেও এসব পাথরের ঝিলিকে জ্বলজ্বল করবে তার চোখ মুখ। খুব সুন্দর দেখাবে তাকে। গভীর হওয়ার পর পরিটা এসে আমাকে হয়তো ড্রেসটা পরিয়ে দিবে, এমনটা ভেবে ড্রেসটা হাতে নিয়ে দেখলো আমি যেন বিছানায় ছটফট করতেছি। খুব জ্বালাপোড়া করছিল আমার সারা শরীর। খুব ঘাম হচ্ছিল। মনে হচ্ছিল আমি যেন গোসল করলাম মাত্র। পরিটা কান্নাকাটি, চিৎকার, চেঁচামেচি শুরু করলো। যেসব পরীরা আমার সেবায় নিয়োজিত ছিল তাদের খুব শাসাচ্ছিল। তখন পরিটা দৌড়ে গিয়ে সেই বয়স্ক পরীটাকে নিয়ে আসলো। বয়স্ক পরীটা আমাকে এই অবস্থায় দেখে কিছু যেন বুঝতে পারলেন। সাথে সাথেই যেন ওনার মুখটা অন্ধকার হয়ে গেল। সে ওই পরীটাকে কি যেন বলল। সাথে সাথে ওই পরীটার চোখ মুখ রাগে লাল হয়ে যায়। তারপর ও যেন কি করলো, আবার জ্ঞান হারালাম। তারপর যখন আমার জ্ঞান ফিরল, নিজের বাসায় নিজেকে আবিষ্কার করলাম। এখন মনে পড়ছে, আরে হ্যাঁ, সেই পরীর দেশে সেই সুন্দর পরীটাই তো সেই কৃষ্ণচূড়া গাছের পরী। প্রথম প্রথম এসব গল্প যখন আফসার আলী অন্য মানুষদেরকে শোনাতেন, তখন শরীফাও মনোযোগ দিয়ে শুনতেন। ওনারও শুনতে ভালো লাগতো পরীর দেশের কাহিনী শুনতে। কিন্তু আস্তে আস্তে ওনার মনে হিংসা হতে লাগে ওনার স্বামীর মুখে পরী সম্পর্কে এসব শুনে। উনি ভাবতে লাগলেন, তাহলে কি ওনার স্বামীও সেই পরীর প্রেমেই পড়ল? পরী কি ওনার স্বামীকে ওনার চেয়ে বেশি ভালোবাসে? ওনার স্বামীর কাছে কি ওনার থেকে পরীর ভালোবাসার মূল্যই বেশি? এই দু একদিনে কি পরী ওনার স্বামীর মনে জায়গা করে নিল, যেখানে ওনার অবস্থান ছিল এত বছর? তাই আজকাল ওনার খুব রাগ হয় ওনার স্বামী যখন পরীকে নিয়ে এসব গল্প করে অন্যের সাথে। উনি ভাবলেন, না, এভাবে আর হয় না। মনের মধ্যে সংশয় রেখে থাকা যায় না। সরাসরি ওনার স্বামীকে জিজ্ঞেস করতেই হবে যে উনি কাকে এখন বেশি ভালোবাসেন, ওনাকে নাকি ওই পরীকে। যদি পরীকেই ভালোবাসে তাহলে পরীর কাছেই দিয়ে দিবেন। সেদিন রাতে ঘুমানোর সময় আফসার আলীকে শরীফা বেগম বললেন, আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিবে? কি প্রশ্ন? সত্য উত্তর দিবে। তোমার সাথে কখনো মিথ্যা বলেছি? আচ্ছা, তুমি কি পরীর প্রতি কোনোভাবে দুর্বল? আমার কেন জানি মনে হচ্ছে তুমিও হয়তো পরীর প্রেমে পড়েছো। ছি শরীফা, তুমি এমনটা ভাবলে কিভাবে? আমি সজ্ঞানে শুধু তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারি না। ভালোবেসেছি শুধু তোমাকে এবং বাসবো। পরীর প্রতি আমি মোটেও দুর্বলতা না। আর পরী তো মানুষও না। মানুষ পরীর সম্পর্ক হয় কিভাবে? আমি এসব বিশ্বাস করি না। আর আমার খুব খারাপ লাগছে এটা ভেবে যে তুমি আমাকে এমনটা ভাবলে কিভাবে। তুমি এতদিনেও আমাকে চিনতে পারোনি। আমার চরিত্রে কি এমন কিছু দেখেছিলে কখনো? আসলে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে। তখনই উনি ওনার স্ত্রীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, পাগলি বউ আমার, তোমাকে ছাড়া কি আমি অন্য কাউকে ভালোবাসতে পারি? তোমার সাথে যে আমার জনম জনমের বন্ধন। তুমি যখন বুড়ো হয়ে থুরথুরে হয়ে যাবে, চামড়ায় ভাঁজ পড়ে যাবে, তখনও তোমাকেই ভালোবাসবো। শরীফা বেগমও জড়িয়ে ধরে কেঁদে ফেললেন।
হঠাৎ এমন সময় ওনার রুমের জানালায় শব্দ শুনলেন। কে যেন জানালার বাহির থেকে জোরে থাপড়াচ্ছে। একটু পর আবার বারান্দায় যাওয়ার দরজায় শব্দ শুনতে পেল। কে হতে পারে শরীফা এবং আফসার কারোরই বোঝার বাকি নেই, কারণ এখন ভরা পূর্ণিমা। তাই হঠাৎ করে ওরা দুজনেই ভয়ে আঁতকে উঠল। হঠাৎ করে সেই মেয়েলি মিষ্টি কণ্ঠটি ভেসে আসছে। আফসার, জানালাটা একবার খোলো, একবার খোলো, তোমার সাথে আমার কথা আছে। আফসার দৌড় দিয়ে ফয়সালের রুমে চলে গেল। আফসার যা ভেবেছে তাই, ফয়সাল রুমেই আছে, কিন্তু ওর রুমের বারান্দায় যাওয়ার দরজাটা খোলা এবং দক্ষিণের একটা জানালাও খোলা। তাড়াতাড়ি আফসার গিয়ে সেগুলো বন্ধ করে দিল। ফয়সাল কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, বাবা, কি হয়েছে? তোকে না বলেছি রাতের বেলা দরজা জানালা খোলা রাখবি না? সরি বাবা, ভুলে গিয়েছিলাম। হঠাৎ এমন সময় ফয়সালের দরজায়ও আওয়াজ পাওয়া গেল। আবার সেই কণ্ঠটা ভেসে আসলো। দরজা খোলো, দরজা খোলো বলছি। আমার থেকে এভাবে দরজা বন্ধ করে পালিয়ে কয়দিন থাকতে পারবে তোমরা? আমি এক এক করে সবার জীবন ছিনিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত আফসারকেই না পাই। কয়েক মাস পরের কথা। আজ ফয়সালের বিয়ে। ফয়সালের বাবা চেয়েছিল কোনো এক অমাবস্যার সময় বিয়েটা করাতে, কিন্তু মেয়ে পক্ষের বিভিন্ন কারণে হয়নি। পূর্ণিমাতে বিয়ে ঠিক হয়। যাই হোক, আফসার আলী ভাবল বিয়ের কাজ শেষ করে সন্ধ্যের আগেই ফিরে আসবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু তা আর পারেনি। বিয়ের কাজ বলেই কি তাড়াতাড়ি হয়ে যায়? বিয়ের কাজ শেষ করতে করতে 10টা বেজে যায়। আফসার আলী বারবার মেয়ে পক্ষকে তাদের মেয়েকে তাড়াতাড়ি বিদায়ের কাজ শেষ করে তাদের হাতে তুলে দেওয়ার জন্য তাড়া দিচ্ছেন, কিন্তু মেয়ে পক্ষরা বলতেছে বেশি দূরে তো আর না, মাত্র 3টা গ্রাম পরেই তো ছেলের বাড়ি, তো এত তাড়ার কি আছে? রাত 11টার দিকে বিদায় দিল, কিন্তু মাইক্রো গাড়িতে ওঠার সময় সমস্যা বাধে, কারণ ফয়সালের বাবা মাইক্রোতে উঠতে যাচ্ছেন। অন্যরা বলতেছে বরের গাড়িতে বাবা উঠবে কেন? ফয়সাল ব্যাপারটা বুঝে গেল, তাই ফয়সাল বলল, বাবা এই গাড়িতেই যাবে। ফয়সালের কথা শুনে কেউ আর কিছুই বলতে পারেনি। আফসার আলী আসলে এই গাড়ি দিয়ে যেতে চাচ্ছেন, কারণ উনি থাকলে হয়তো পরি কোনো ক্ষতি করতে পারবে না। না হয় হয়তো এমনও হতে পারে যে পরি তার ছেলের ক্ষতি করার জন্য সম্পূর্ণ গাড়িটাই কোনো খাদে ফেলে দিতে পারে। উনি থাকলে তো শুধুমাত্র ওনার কথা ভেবে হলেও পরি এমনটা করবে না। তাই এই গাড়িতেই ওঠা। গাড়িটা হঠাৎ একটা নির্জন জায়গায় যাওয়ার পর হঠাৎ সবাই দেখতে পেল রাস্তার মাঝখানে কেউ একজন মহিলা বা মেয়ে টাইপের কেউ পথ আগলে দাঁড়িয়ে আছে। পরনে সাদা লং ড্রেস, সামনের দিকে মুখ করা এবং ফয়সালদের গাড়ি যেদিক থেকে যাচ্ছে সেদিকে পিট করানো। ড্রাইভার গাড়ি থামিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু আফসার আলী বলল গাড়ি আরও জোরে চালাতে। ড্রাইভার গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। যতই গাড়ি সেই সাদা ড্রেস পরা মানবীটির দিকে যাচ্ছে, গাড়ির সবাই ততই ভয়ে আটকে উঠছে। যারা যারা ফয়সালদের বাড়ির সেই পরীর ঘটনা জানে তারা ঠিকই বুঝতে পারতেছে এটা সেই পরীরই কাজ। ফয়সাল তার স্ত্রী প্রিয়া চোখ ঢেকে রাখলো নিজের হাত দিয়ে, যাতে প্রিয়া না দেখতে পারে এসব কিছু। প্রিয়া মাত্র এইচএসসি পাশ করেছে, তাই ছোটই, ভয়ও পেতে পারে, তাই তাকে দেখতে দিচ্ছে না ফয়সাল। যদিও প্রিয়া বারবার ফয়সালের হাত সরিয়ে দেখতে চাচ্ছে, কিন্তু ফয়সালই দিচ্ছে না। তাদের গাড়িটা পরীর কাছাকাছি চলে আসলো, কিন্তু সে নড়তেছে না। যেই মুহূর্তে গাড়িটা তাকে চাপা দিয়ে চলে যাবে, ঠিক সেই মুহূর্তে পরী যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকে সোজা উপরে উঠে গেল, তারপর কোথায় যেন নিঃশেষ হয়ে গেল। এটা দেখে সবার ভয়ে যেন ভেতরের পানি শুকিয়ে গেল। সবাই নিশ্চুপ হয়ে রইল। গাড়ি আরও তাড়াতাড়ি চালিয়ে নিয়ে আসে বাড়িতে। বাড়িতে আসার পরই সবার ভয়ে আতঙ্কে ভরা মুখটা দেখেই ফয়সালের মা কিছু বুঝে ফেলেন। তাড়াতাড়ি ছেলে এবং ছেলের বউকে বরণ করে ঘরে নিয়ে গেলেন উনি। তারপর ঘরের দরজা বন্ধ করে দিলেন সবাইকে ঘরে তাড়াতাড়ি ঢুকিয়ে। রাত 2টা। ফয়সাল তার নববিবাহিতা স্ত্রীর সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতেছে। হঠাৎ প্রিয়া বলল, আচ্ছা, তখন ওইটা কি ছিল আর আপনি আমার চোখ বন্ধ করে রেখেছিলেন কেন? ওইটা পড়েছিল, যদি তুমি ভয় পাও তাই তোমাকে দেখতে দেয়নি। পরি? এই পরি এলো কোথায় থেকে? আছে একটা পরী, আমাদের পরিবারের প্রতি প্রতিহিংসা পরায়ণ। সে যে কোনো সময় যে কারো ক্ষতি করে দিতে পারে। আর তোমাকেও বলছি, তুমি রাতে কখনো ঘরের বাইরে যাবে না, আর আমরাও যাব না। আর দরজা জানালা খোলা রাখবে না। ওয়াও, পরি! আমার তো দেখা উচিত, কখনো দেখিনি, দেখার খুব ইচ্ছে হচ্ছে। মজা করবে না, যা বলছে সিরিয়াসভাবে নিবে, আর যা বলছে মনে রাখবে এবং মেনে চলবে। আচ্ছা, কিন্তু আপনাদের বাড়ির উপর পরির নজর পড়লো কিভাবে?
কার উপর পড়েছে? আপনার উপর কি? না, বাবার ওপর। বাবার উপর? বাবা তো কিছুটা বৃদ্ধই। তো এত এক জোয়ান মানুষ থাকতে বাবার উপর পরিদৃষ্টি গেল কিভাবে? জানি না তো, যার যাকে ভালো লাগে এটাই আর কি। ও আচ্ছা। হঠাৎ এমন সময় ফয়সালের রুমে জানালায় আওয়াজ শুনতে পাওয়া গেল। কেউ বাহির থেকে খুব জোরে থাপড়াচ্ছে, তাই প্রিয়া বলল, কে জানালার থাপড়াচ্ছে এত জোরে? জানালা খুলে দেখব কি? না, এমন কাজ কখনো করবে না, তাহলে প্রাণও যেতে পারে। এটা পরীর কাজ। ও পড়ি, আমি দেখব। না। শুধু জানালাটা একটু খুলে দেখি। বেশি খুলবো না, সাথে সাথে আবার লাগিয়ে দিব। না, এমনটা সম্ভব না। নিজে তো মরবে, সাথে সবাইকে নিয়েই মরবে। মরার পর পরে দেখার স্বাদ মিটবে মনে হয়, এমন দুঃসাহস কখনো করবে না। আচ্ছা, জানালা খুলবো না, তবে জানালার ছিদ্র দিয়ে তো দেখতে পারি না কি? তাহলে তো আর পড়ি আর কোনো ক্ষতি করতে পারবে না, তাই তো? আচ্ছা, তোমার যখন এত শখ, এটা করতেই পারো। আচ্ছা। প্রিয়া জানালার ছোট্ট ছিদ্রের সামনে গিয়ে বাইরে তাকালো। প্রথম পরীর হাত দুটো চোখে পড়ল। ওয়াও, কি সুন্দর! সাদা দুধের চেয়েও বেশি সাদা মনে হচ্ছে। তারপর আস্তে আস্তে পরীর মুখের দিকে তাকালো। ভয় পেয়ে গেল, কারণ পরীও মনে হয় ওকে দেখে ফেলেছে। পরী বাহির থেকে হাঁ করলো বড় করে, যেন প্রিয়াকে গিলে ফেলবে। প্রিয়া ভয় পেয়ে দৌড়ে এসে ফয়সালকে জড়িয়ে ধরল। ভয়ে প্রিয়ার হৃদস্পন্দন মনে হয় 1000 গুণ বেড়ে গেছে। প্রিয়া ভয় পেয়ে দৌড়ে এসে ফয়সালকে জড়িয়ে ধরল। ফয়সাল জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিয়া, ভয় পেয়েছো? কিভাবে? পড়ি যেন হাঁ করে গিলে ফেলবে আমাকে। আগেই বলেছিলাম ভয় পাবে, এখন পরি দেখার সাথে ঘুচিয়েছে। আচ্ছা, পড়ি জানলো কিভাবে যে আমি জানালার কাছে গিয়েছি ওকে দেখতে? ও অনুভব করে, সব বুঝে নিতে পারে, আর এমন করবে না। আচ্ছা। ফয়সাল গিয়ে জানালার ওপর ভারী পর্দাটা সম্পূর্ণ টেনে দিয়েছে, যাতে পরী কোনো ছিদ্র দিয়েও ভেতরের কোনো কিছু দেখতে না পায়। আফসার আলীর সংসার ভালোই চলছে, কারণ ওনারা রাতের বেলা বাহিরে বের হন না, বিশেষত চাঁদনি রাতে। তাই পরী ওদের কোনো ক্ষতি করতে পারে না। তাছাড়া আজকাল পরী এসে এতটা ডিস্টার্বও করে না। এখন আর দরজা জানলায় আওয়াজ শোনা যায় না তেমন একটা। তাই তারা ভেবেই নিয়েছে হয়তো পরী আসেই না হয়তো নিয়মিত। তাই মাঝে মাঝে 2-1 মিনিটের জন্য গিয়ে বাহির থেকে কিছু আনার হলে টেনে ফেলে দৌড় দেয়, তবে বেশি রাতে না। 8-9 মাস পরের ঘটনা। রাত 10:30। চাঁদনি আছেই, তারপরও বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হয় রাতে খুব বৃষ্টিও হতে পারে। হঠাৎ শরীফা বেগমের মনে হলো, আরে হ্যাঁ, ছাদে তো কাপড় শুকোতে দেওয়া হয়েছিল, কিন্তু আনতে মনে নেই দিনের বেলা। এখন তো সব ভিজবে। তাই ভাবলেন আজকাল তো পরীর তেমন আনাগোনা নেই, তাই তাড়াতাড়ি করে গিয়ে কাপড়গুলো নিয়ে আসবেন। অল্প অল্প গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে, তাই তিনি তাদের বাড়িতে একটা কাজের মেয়ে আছে, ওকে নিয়ে গেল। ছাদের দরজা খোলার আগে বলল, শোন, আমরা তাড়াতাড়ি দুজন গিয়ে ছাদ থেকে কাপড়গুলো এনে দৌড় দিয়ে চলে আসব। আসার পর সাথে সাথে দরজাটা লাগিয়ে দিবি। এখন দৌড় দিয়ে চল। দরজা খুলে দুজনেই দৌড় দিয়ে ছাদে গেল। দুজনেই দুদিকে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে। হঠাৎ এমন সময় শরীফাকে ছো মেরে নিয়ে গেল আকাশে। তারপর তাকে পরী বলতে লাগলো, কি ভেবেছিলি তোদের বাড়ি ছেড়ে দিয়েছি? ছাড়িনি। তোদের এই সুযোগ দিয়ে আমি বড় সুযোগের অপেক্ষা করছিলাম। আজ পেলাম বড় সুযোগটা। তোরা যে বাইরে বের হোস তা দেখতাম, কিন্তু কিছু করিনি। আজকে দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। মনে পড়ে 1 বছর আগে এই দিনটাতেই তোরা আফসারকে ছিনিয়ে নিয়েছিলি আমার থেকে। ওই দিন রাতেই বিয়ে হওয়ার কথা ছিল, শুধু তোর জন্য হলো না। আমাকে এনেছো এখানে কেন? আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিব কি? এখান থেকে ছেড়ে দিলেও জমের বাড়ি যাবি। দেখছিস কত উপরে আসছিস। এখান থেকে তোকে ছাড়লে আগে গাছে পড়বি। গাছের বিভিন্ন ডালায় ধাক্কা খেতে খেতে নিচে মাটিতে পড়বি। মৃত্যু তো তোর অবশ্যই হবে। শরীফা বেগম নিচে তাকালো। সত্যিই তো, তিনি তো অনেক উপরে আছে। যেখানে আছেন সেখানে বাতাসই কম পাচ্ছেন। তাছাড়া নিচে তাকালে তাদের বাড়িটাও তো ছোট দেখা যায়। তিনি কিছুটা বিনয়ের সুরে বললেন, দয়া করে আমাকে নিচে নামিয়ে দাও। নিচে নামিয়ে দিব, এই জন্য এখানে এনেছি। ভয়ে কিছু বলতে পারছে না শরীফা। আচ্ছা, তোর মাঝে কি আছে বলতো, যে তোর স্বামী তোকে এত ভালোবাসে? আমি দেখ কত সুন্দর, অনেক সুন্দর করে গান গাইতে পারি, নাচতে পারি, কি পারি না সেটাই বল।
ও আমাকে ভালোবাসলে সম্পূর্ণ পরিস্থান ওর হয়ে যেত। এত ক্ষমতা ওর হতো, আর আমি ওকে এত ভালোবাসি, সে পাত্তাই দিচ্ছে না। এবার শরীফার মনে সাহস নিয়ে গর্বের সাথে বলে উঠলেন, তার কারণ হচ্ছে আমার প্রতি তার ভালোবাসা, আর সে ভালোবাসা সে কখনো কাউকে দিতে পারবে না। তার সে বড় কথা বল, তুই তো পড়ি মানুষ না, তো তোর প্রতি ভালোবাসা আসবে কোথা থেকে? কারণ মানুষ মানুষকেই ভালোবাসে। তো তুই যখন না থাকবি তখন তোর ভালোবাসা তোর স্বামী কাকে দিবি? তোর কবরে কি? খুব ভয় পেয়ে গেল শরীফা, তাই চুপ হয়ে গেলেন। ভয়ে জড়সড় হয়ে গেল। আচ্ছা, তোকে যে এত কষ্ট করে সম্মান দিয়ে আনলাম, তোকে তো কিছু পুরস্কার এবং স্মৃতি দিয়ে দিতে হয়, যাতে সবাই দেখে বুঝতে পারে পরীর সাথে অন্যায় করলে কেমন হয়। ওইদিকে কাজের ছোট মেয়েটা দৌড়ে নিচে গিয়ে চিৎকার করতে লাগলো। আফসার, ফয়সাল এবং ফয়সালের জ্যাঠাতো ভাইয়েরা এবং ফয়সালের জেঠিমা দৌড়ে বের হয়ে এলেন। সবাই কাজের মেয়েটির সাথে দৌড়ে ছাদে গেল। ছাদে গিয়ে দেখে ফয়সালের মাকে নিয়ে পরি আকাশে। আফসার আলী জোরে চিৎকার করে বলতে লাগলো, ওকে ছেড়ে দাও পরি, তুমি ওকে ছেড়ে দাও, নামিয়ে দিয়ে যাও। বলতে বলতেই কান্না করে দিলেন। এমন সময় পরিও নিচে তাকিয়ে দেখলো সবাই ছাদে দাঁড়ানো। পরি শরীফা বেগমকে ওই আকাশ থেকেই এত উপর থেকে ছেড়ে দিলেন। শরীফা বেগম ভয়ে চোখ বন্ধ করে নিলেন। তারপরও নিজের মৃত্যুটা চোখের সামনে উপলব্ধি করতে পারতেছেন। শরীফা বেগম আসলেই তাদের বাগানে একটা গাছের উপরে আগে পড়লেন। তারপর গাছের বিভিন্ন ডালের সাথে ধাক্কা খেয়ে খেয়ে ধপাস করে মাটিতে পড়লেন। সবাই তাড়াতাড়ি ছাদ থেকে নেমে দোতলার সিঁড়ি বেয়ে বাগানে পৌঁছে গেলেন। বাগানের ওইখানে গিয়ে দেখলেন শরীফা বেগম হালকা ভেজা মাটি এবং ঘাসের মধ্যে মুখ থুবড়ে পড়ে আছেন। মুখ উপরে তুলে সবাই কিছুটা ভয় পেয়ে গেল, কারণ সারা মুখ নখের আঁচড়ে লাল দাগ পড়ে গেছে। মনে হয় রক্ত বের হয়েছিল হয়তো। আর একটা গালের ওপরে 5 আঙ্গুলের দাগ বসানো আছে। মনে হয় জোরে থাপ্পড়ে এমন হয়েছে। আফসার আলী নিঃশ্বাস চেক করলেন, দেখলেন নিঃশ্বাস নিচ্ছে না। জোরে চিৎকারে উনি ভেঙে পড়লেন। ওনার সাথে অন্যরাও কান্নায় ভেঙে পড়ল। পরীটা আকাশে দাঁড়িয়েই দেখছিল সবকিছু। তারপর উড়ে চলে গেল নিজ গন্তব্যে। 1 বছর পরের কথা। ফয়সাল এবং প্রিয়ার কোল জুড়ে একটা মেয়ে সন্তান। প্রিয়া যতটা সুন্দর, তার মেয়েটি দেখতে তার চেয়েও অনেক বেশি সুন্দর, চোখ ফেরানো যায় না। ফয়সাল এবং প্রিয়ার নাম অনুসারে সেই ছোট্ট মেয়েটির নাম রাখা হয় ফারিয়া জান্নাত পরি। তার কিছুদিন পরের কথা। প্রিয়া রান্নাঘরে রান্না করতেছে, আর ফয়সাল অন্য রুমে কি যেন কাজ করতেছে। পলিকে আফসার আলী কোলে নিয়ে খেলা করতেছে, আর ছোট নাতনির সাথে বিভিন্ন কথা বলতেছে। হঠাৎ তিনি কথায় কথায় বলে উঠলেন, আমার দাদু ভাইটা দেখতে খুবই সুন্দর, ঠিক যেন পরীর মতো। হঠাৎ এ কথা বলে উনি পলির দিকে তাকালেন। হঠাৎ উনি দেখলেন ছোট্ট পরীর মধ্যে কি যেন পরিবর্তন হতে লাগলো। মাত্র 1 মাসের বাচ্চা, কিন্তু ওর চোখ যেন অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে। চোখগুলো কেমন যেন লালও হয়ে যাচ্ছে। ছোট্ট পলিকে যেন আরো বেশি সুন্দর লাগছে, আরো বেশি ফর্সা লাগছে। এবং ওর মধ্যে যে আরেকটা চেহারা ভেসে উঠতেছে বারবার, আর কেমন যেন হাসছে মনে হচ্ছে। হঠাৎ উনি খেয়াল করলেন পরীর ছোট হাতটি দিয়ে ওনার চোখে মুখে আলতো করে ছোঁয়া দিচ্ছে। শরীফের মতো কি ওনার মুখেও নখ দিয়ে আছড়ে দিতে চাচ্ছে, নাকি আদর করতে চাচ্ছে, কিছুই বুঝতে পারতেছেন না আফসার আলী। তাই কিছুটা ভয় পেয়ে গেলেন এবং নিজেকে তিরস্কার করতে লাগলেন। এ কি করলেন উনি? নিজে নিজেই তো বিপদ ডেকে আনলেন। কেন পরীর নাম মুখে নিতে গেলেন? কেন নিজের ছোট্ট নাতনিকে পরীর সাথে তুলনা করতে গেলেন? পরী কি তাহলে এই সুযোগ পেয়ে নিজের নাতনির দেহটা বশ করে নিল? হঠাৎ এমন সময় তিনি বাহিরে জোরে সেই মেয়েলি অট্টহাসির শব্দ শুনতে পেলেন। তিনি বুঝলেন না, এখন আর পলির সামনে থাকা যাবে না। তাহলে হয়তো দেখা যাবে তিনি যেমনটা ভেবে ভয় পাচ্ছেন তেমনটাই হয়ে গেছে। তিনি পলিকে বিছানায় শুয়ে দিয়ে চলে যেতে চাইলেন। হঠাৎ উনি যেই না বিছানায় শুয়ে চলে আসতে চাইলেন, দেখলেন ছোট্ট পলি তার হাতের একটা আঙ্গুল ধরে আছে। উনি আঙ্গুলটা ছাড়াতে চাচ্ছেন, কিন্তু পারতেছেন না। মনে হচ্ছে যেন বড় কোনো মানুষ ধরে রেখেছে। জোর করে কোনো মতে ছাড়িয়ে তাড়াতাড়ি বের হয়ে গেলেন রুম থেকে। আফসার আলীর স্ত্রী মারা যাওয়ার 1 বছর পূর্ণ হতে চলেছে। উনি ওনার শোকে এখনো পাগল প্রায়। ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, নিজের রুম থেকে তেমন বেরই হন না। বেশিরভাগ সময় রুমের মধ্যে বসে থাকেন। ওনার কেমন যেন ভয় করে, উনি রুম থেকে বের হলে হয়তো কোনো না কোনো অঘটন ঘটে যাবে। তার নাতনির কাছেও বেশি যান না। আবার যদি কোনোভাবে পরীর নাম উচ্চারণ করে ফেলে,
যদি আবার ওই দিনের মতো হয়। একদিন রাতের কথা, ফয়সালদের দোকান থেকে কয়েকজন লোক আসলো, যারা তাদের দোকানে কাজ করে। তারা এসে জানালো তাদের দোকানে হিসেব নিয়ে কি যেন গন্ডগোল হয়েছে। কয়েকজন শ্রমিক তো হাতাহাতিও করেছে ঝগড়ার রেশ ধরে। তাই ফয়সাল বা তার বাবা গিয়ে মীমাংসা করতে হবে এক্ষুনি না গেলে শ্রমিকদের মধ্যে ঝগড়া আরো বাড়তে থাকবে। তারপর হয়তো দেখা যাবে হাসপাতালের কাজও লেগে যেতে পারে। কিন্তু কে যাবে দোকানে? আফসার আলী তো নিজেকে সবকিছু থেকেই গুটিয়ে নিয়েছেন, অন্যদের সাথে তেমন কথাও বলে না। তো ফয়সালকে যেতে হবে। ফয়সাল প্রিয়াকে আশ্বস্ত করলো, মাত্র তো 9টা বাজে, 10টার আগেই চলে আসবে। যারা ফয়সালকে নিতে এসছে তারা জানে ফয়সালদের বাড়ির ঘটনা, তাই তারাও প্রিয়াকে বলল, ভাবি সাহেব, আমরা যেমন ভাইজানকে নিয়ে যাচ্ছি বাসা থেকে, তেমনি বাসায় দিয়ে যাব। তারপর প্রিয়া কিছুটা রাজি হলো। ফয়সাল যাওয়ার আগে প্রিয়াকে বলে গেল প্রিয়া যেন দরজার কাছাকাছি থাকে। ফয়সাল এসে ডাক দেওয়ার সাথে সাথে যেন দরজা খুলে দেয়। প্রিয়া বলল আচ্ছা, সে থাকবে। কিন্তু আফসার এসবের কিছুই জানতো না। ফয়সাল চলে গেল তাদের সাথে দোকানে গিয়ে দেখে আসলেই খুব খারাপ অবস্থা। শ্রমিকরা দু একজন মারামারি করে নাক মুখ যেন ফাটিয়ে দিয়েছে। আসলে শ্রমিকরা একজন আরেকজনকে দোষ দিচ্ছিল যে সে হিসেবে কারচুপি করে টাকা সরিয়ে রেখেছে। এভাবে একজন আরেকজনকে দোষ দিচ্ছিল। এভাবেই ঝগড়া সৃষ্টি হয় তাদের মধ্যে। ফয়সাল তাদের ঝগড়া থামালো। তারপর সেই হিসাবের খাতা নিয়ে বসলো হিসাব করতে। তাদের থেকেই সকল লেনদেনের খবর নিয়ে হিসেব করছিল এবং খাতার সাথে মেলাচ্ছিল। অনেকক্ষণ ধরে হিসাব মেলানোর চেষ্টা করলো। তারপর দেখলো দুটো লেনদেন ভুলে তারা লিপিবদ্ধই করেনি খাতাতে। 1 বস্তা চাল 1 বস্তা ডাল বাকিতে বিক্রি করেছে, কিন্তু তা লিপিবদ্ধ করেনি। তাদের তো বড় আড়ত, তাই তারা তাদের পরিচিত কাস্টমারদের বাকিতে অনেক টাকার মাল বিক্রি করে থাকে, কিন্তু সাথে সাথে তা নিয়ম অনুযায়ী তা হিসেবের খাতায় লিখে রাখে। কিন্তু আজ মনে হয় কোনো কারণে তারা লিখতে ভুলে গেছে। টাকা সরানোর ধান্দা তাদের নেই, কারণ যারা আছে দোকানে তারা সবাই বিশ্বাসী। ফয়সালের বাবাই তাদের রেখেছে এবং সবসময় তারা এগুলো দেখাশোনা করে। ভুলে হয়তো এমনটা করেছে, এটা ফয়সালও জানে। কিন্তু 2 বস্তায় তো অনেক টাকা, যা লেখা হয়নি হিসেবের খাতাতে, তাই তাদের হিসেবে গন্ডগোল হচ্ছিল। তারপর সে নিজেই খাতাতে তা লিপিবদ্ধ করে নিল। তারপর তাদের বলে দিল এরপর ভবিষ্যতে কিছু বিক্রি করার সাথে সাথে যেন খাতাতে লিপিবদ্ধ করে নেয় তারা, যাতে এভাবে আর ভুলে না যায়। সবাই বলল এমন ভুল আর তারা করবে না। যারা দুজন মারামারি করেছিল তাদের কিছু টাকা দেয় ফয়সাল, যাতে তারা ডাক্তারের কাছে গিয়ে ওষুধ কিনে খায়। আর তাদের শাসিয়ে আসে ভবিষ্যতে এমন হলে যেন তারা কেউ মারামারি শুরু না করে। আগে ফয়সালকে যেন জানায় তারা মাথা নিচু করে বলল তারা জানাবে। এসব মীমাংসা করে বের হওয়ার সময় দেখে প্রায় 11টা বেজে যাচ্ছে। আসিফ ঘড়ি দেখে ভয় পেয়ে গেল। ও তো এতক্ষণ খেয়ালই করেনি ওইসব নিয়ে ব্যস্ত ছিল বলে। আরো 15 মিনিট বাকি আছে, বাসায় যেতে যেতে ঠিক 11টা বেজে যাবে। তারা এভাবে দেখেই ফয়সাল যে টেনশনে আছে ওরা বুঝে ফেলল, যারা ফয়সালকে বাসা থেকে নিয়ে এসেছিল। তাই তারা বলল চলেন আমরাও আপনার সাথে যাব, আপনাকে বাসায় দিয়ে এরপর আমরা বাসায় যাব। ফয়সাল ওদের সাথে তাড়াতাড়ি হাঁটা দিল। কে জানে কি আছে কপালে আজ। ওরা ফয়সালের গা ঘেঁষে হাঁটতেছে, যাতে ফয়সালের কোনো ক্ষতি না হয়ে যায়। তারপরও ফয়সালের ভয় হচ্ছে। এমন সময় ফয়সালের মনে পড়লো, আরে হ্যাঁ, গত বছর এদিনেই তো ওর মাকে মেরে ফেলেছিল পরি। কারণ গত বছরের আগের বছর এদিনেই বাবাকে পরির স্থান থেকে নিয়ে আসা হয়েছিল। আর এদিনেই সে বাহিরে বের হলো। খুব আফসোস হচ্ছে, কেন বাবাকে সে নিয়ে আসলো না সাথে। তার বাবা থাকলে তো আর তার খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল না। খুব রাগ হচ্ছে এসব ভেবে। আবার ভয়টা আরো বেড়ে গেল এসব মনে হওয়াতে। ওইদিকে হয়েছে অন্য কাণ্ড। প্রিয়া দরজার কাছেই দাঁড়িয়ে আছে, যাতে ফয়সাল এসে ডাক দেওয়ার সাথে সাথেই প্রিয়া দরজা খুলে দিতে পারে। খুব ভয় করছে প্রিয়ার, ফয়সাল এখনো আসছে না বলে। হঠাৎ প্রিয়া ফয়সালের গলা শুনতে পেল। প্রিয়া দরজা খুলো। প্রিয়া ফয়সালের গলা শুনে তাড়াতাড়ি দরজা খুললো। দেখলো ফয়সাল দরজার সামনে নেই। প্রিয়া ভাবলো হয়তো আছে সাইডে, কারণ সে ফয়সালের কণ্ঠ শুনেই দরজা খুলেছে। প্রিয়া ঘর থেকে বের হয়ে দরজার সামনে গেল, দুপাশে খুঁজছিল ফয়সালকে। হঠাৎ এমন সময় ঠাস করে ওর বাম গালে একটা জোরে থাপ্পড়ের আওয়াজ শুনতে পেল। গালে হাত দিয়ে প্রিয়ার সামনে তাকিয়ে দেখে তার একদম সামনে তার সাথে লাগালাগি অবস্থায় পরি দাঁড়ানো।
সাথে সাথে প্রিয়া মাটিতে পড়ে যায়, সোজা নিচের দিকে উপর হয়ে। তারপর কি হয়েছিল তা অজানা। এদিকে ফয়সাল তার সাথে দুজনের হাত ধরেই হাঁটছে, খুব ভয় করছে। তার মার মতো আবার উপরে নিয়ে যাবে না তো পরি? তারপর সেই ওপর থেকে ফেলে দেবে না তো? তাই ওদের হাত ধরেই হাঁটছিল। তারা ফয়সালদের বাসার গেটের ভেতরে চলে আসে। এখান থেকে ফয়সালের বাসার দরজার কাছে যেতে 1-2 মিনিট লাগবে। ওর সাথে দুজন বলল, ভাই আপনি যান, আমরা এখানে দাঁড়ায় আছি, আপনি ঘরের ভেতর গেলে আমরা চলে যাবো। ফয়সাল বলল। ওরা ভাবলো এখন তো ফয়সাল ঘরে চলেই যাবে 1-2 মিনিটের মধ্যে, কি আর সমস্যা হবে। ওরা পেছন ফিরে হাঁটা দিল। যেই না তারা পেছন ফিরে মনে হয় 1 পা বাড়ালো, হঠাৎই বড় একটা শব্দ হলো। তারা পেছন ফিরল দেখার জন্য কিসের শব্দ, কার কি হয়েছে। পেছনে ফিরে দেখে ফয়সাল মাটিতে পড়ে আছে, নিচের দিকে মুখ থুবড়ে দিয়ে, আর মাথার উপরে বড় সড়ো একটা পাথর। তারা দৌড়ে কাছে এসে দেখে মাথাটা যেন ছেঁচে গেছে, মাথার মগজও দেখা যাচ্ছে প্রায়। ওপরে তাকিয়ে দেখে পরি উড়ে চলে যাচ্ছে। পরি আসলে ফয়সালকে নজরে রাখছিল। যখনই ওরা ওর থেকে আলাদা হলো, পরি সুযোগ বুঝে বড় একটা পাথর ফেললো ঠিক তার মাথার উপর। তারা চিৎকার শুরু করে দিল, কি হয়ে গেল, এ কি হয়ে গেল, এসব বলে শুরু করে দিল। তারা ফয়সালকে ধরে দরজার কাছে নিয়ে আসলো। দরজার কাছে এসে দেখলো সেখানে প্রিয়াও নিচে মুখ থুবড়ে পড়ে আছে। প্রিয়ার মুখ উপরে তুলল, মুখ উপরে তুলে দেখে প্রিয়ার সুন্দর মুখে বামগালে থাপ্পড়ের দাগটি স্পষ্ট হয়ে রয়েছে। তারা নাকের সামনে হাত রেখে দেখলো শ্বাস নিচ্ছে না। তাই তারা আরো জোরে চিৎকার শুরু করলো। ঘর থেকে ফয়সালের বাবা, জেঠিমা এবং দুটো জ্যাঠাতো ভাই দৌড়ে চলে আসলো। আশেপাশের বাড়ির মানুষও জড়ো হয়ে গেল। সবাই এসে এই অবস্থা দেখে তারাও কান্না শুরু করলো। ফয়সালের বাবা যেন কাঠের মূর্তির মতো হয়ে গেছে, কোনো নড়াচড়াই করতে পারতেছেন না, কাঁদতেও পারতেছেন না, যেন বোবা হয়ে গেছে। শুধু কান্নায় ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে না। পরের দিন সকালে ফয়সালকে এবং প্রিয়াকে একসাথেই দাফন করা হয়, পাশাপাশি তাদের কবর দেওয়া হলো। একেবারে ডান পাশে ওনার স্ত্রী শরীফা বেগমের কবর, তারপরে ওনার ছেলে ফয়সালের, তারপর ওনার পুত্রবধূ প্রিয়ার কবর। উনি শুধু দিনের বেলা এসে এই 3টা কবরের পাশে বসে থাকেন আর নীরবে চোখে জল ফেলেন আর ভাবেন কেন তিনি এখনো বেঁচে আছেন, কেন ওনার মৃত্যুটা আসে না। আফসার আলী কি করবে কিছুই বুঝে উঠতে পারতেছে না। তার আর চোখ খুলতে ইচ্ছে হয় না, বারবার মনে হয় কেন তার মৃত্যু হচ্ছে না। মৃত্যু হলেই ভালো হতো। আবার মাঝে মাঝে ভাবেন উনি মারা গেলে ওনার বংশধর, ওনার ছেলে ও পুত্রবধূর রেখে যাওয়া সে সামান্য ছোট্ট পলির কি হবে? কে তাকে দেখবে? কে তার দায়ভার নিবে? না, ওনাকে বাঁচতেই হবে, আর কিছুর জন্য না হলেও তার ছোট নাতনি পলির জন্য হলেও। অন্যদেরকে না বাঁচাতে পেরেছেন, কিন্তু পলিকে উনি বাঁচিয়ে রাখবেনই ওই পরীর হাত থেকে। তারপর ওনার মনে একটা সংশয় রয়েই যাচ্ছে, আসলে কি উনি পারবেন পরীর হাত থেকে তার আদরের ছোট্ট নাতনি এবং ওনার বংশধরকে বাঁচাতে? নাকি 3টা কবরের পাশে আরেকটা যোগ হবে? কয়েক মাস পরের কথা। এখন আফসার আলী সারাদিন শুধু পলির সাথেই কাটায়। পলি সবকিছু দেখাশোনা করে। পলিকে যত্ন করার জন্য নতুন একটা বুয়াও নিয়োগ দেওয়া হয়েছে। তাছাড়া আফসার আলীর ভাবিও আছে, উনিও পলিকে দেখাশোনা করে। আফসার আলীর বড় ভাই আজিজ, উনি ঢাকাতেও বাড়ি করেছে। ওনার সাথে ঢাকাতে ওনার 2 ছেলে ও তাদের পুত্র বধূরা। কিন্তু আজিজের স্ত্রী এবং আরো 2টা পুত্র গ্রামে এখানেই থাকে, কারণ ওদের গ্রামে থাকতেই ভালো লাগে। এমনকি আফসার আলী এবং ফয়সালও গ্রামই পছন্দ করত, তাই তারা শহরে যায়নি। যদিও আজিজ সবাইকে শহরে গিয়ে থাকার জন্যই বলতো, কিন্তু ওরা যেত না। যাই হোক, আসল ঘটনায় আসা যাক। আফসার পলি যত্নের কোনো ত্রুটি রাখে না, সারাক্ষণ পলিকে নিয়েই ব্যস্ত থাকেন। পলির এখন 1.5 বছর বয়স। হঠাৎ একদিন আফসার রাত 10:30-এর দিকে বারান্দার দরজা খুলে বারান্দায় চলে যায় পলিকে নিয়ে। উনি হয়তো ভুলেই গেছেন তাদের যে রাতের বেলা বাহিরে যাওয়া মানা। আফসার ছোট্ট পলিকে দূর আকাশের চাঁদ তারা দেখাচ্ছে। হঠাৎ উনি ডুকরে কেঁদে উঠলেন। কান্না ভেজা অবস্থায় পলিকে দূর আকাশের কয়েকটা তারাকে নির্দেশ করে বলল, দাদু ভাই, তোর বাবা মাকে দেখতে ইচ্ছে হয়? আমি জানি তোর ইচ্ছে। ওই যে দেখ, আকাশে সুন্দর ঝলমল করা পাশাপাশি 2টা তারাই তোর বাবা মা, এবং তাদের ডান পাশের আরো উজ্জ্বল তারাটির তোর দাদি। পলি তো ছোট্ট, সে কি এত কিছু বুঝে? সে দাদার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কথা শুনতেছে। এই কথাগুলো বলে আফসার আলী আরো কেঁদে উঠলেন। আজ হয়তো আফসার আলী তার হারানো প্রিয়জনদের বেশি করে মনে পড়ছে, তাই হয়তো সব ভুলে বারান্দায় এসে দাঁড়িয়েছেন।
হঠাৎ এমন সময় ওনার হাত থেকে ছো মেরে পলিকে নিয়ে আকাশে চলে গেল। আফসার আলী তাকিয়ে দেখে পলি তার কাছে নেই। আকাশে তাকিয়ে দেখে পরীর কোলে। উনি ভয় পেয়ে গেলেন। তখন হঠাৎ ওনার মনে হলো, আরে হ্যাঁ, উনি তো বারান্দায় এসছেন। এটা কি করলেন? কেন পলির জীবনটাকেও সংকটে ফেলে দিলেন? উনি চিৎকার করতে লাগলেন, না পড়ি, তুমি এমনটা করতে পারো না। ওর কোনো ক্ষতি করবে না। ওর কিছু করলে কিন্তু আমাকে আর কোনোদিনও পাবে না, মরার পরেও না। তাহলে তুমি বলো, তুমি রাজি? শুনবে আমার কথা? আফসার আলী কিছুটা চুপ হয়ে গেলেন, কিছুটা ভাবনায় চলে গেলেন। তখন পরি পলিকে আকাশের মধ্যে ছুড়ে দিল। পলি চিৎকার করতে লাগলো। আফসার আলী তাকিয়ে এটা দেখে তাড়াতাড়ি বলল, পড়ি, আমি তোমার সব কথা শুনবো, শুধু তুমি ওকে আমার কাছে দিয়ে যাও। পরি সাথে সাথে গিয়ে পলিকে ধরে ফেলল। তারপর আবার বলল, তুমি রাজি আছো তো? হ্যাঁ রাজি। পরি পলিকে নিয়ে নিচে নেমে আসলো এবং আফসার আলীর কোলে দিল। আফসার আলী পলিকে জড়িয়ে ধরে চোখে মুখে চুমু দিতে লাগলো। তারপর পরীকে জোরে একটা ধাক্কা দিয়ে দৌড়ে এসে রুমের সে দরজাটা বন্ধ করে দিল সাথে সাথে। উনি জানেন যে এখান থেকে ধাক্কা দিলে পরি পড়ে গিয়ে ব্যথা পাবেন না, শুধু পরি তাল সামলাতে একটু সময় নেবে। এর মধ্যে উনি শুধু দরজাটা বন্ধ করার সময় পাবেন। উনি তাই করলেন। আর সাথে সাথে উনি ওনার বাম হাত থেকে তাবিজটা খুলে পলির বাম হাতে বেঁধে দিলেন। ওনার যাই হোক, পলি যেন বেঁচে থাকে, কারণ পলি ওনার শেষ বংশধর। সাথে সাথে দরজায় জোরে ধাক্কার শব্দ পেলেন আর মেয়ের সেই কণ্ঠটা শুনতে পারলেন। আফসার, তুমি এমনটা করতে পারো না, এতটা বিশ্বাসঘাতক হতে পারো না। তুমি আমাকে কথা দিয়েছো, বরখিলাপ করতে পারো না। কথা দেওয়া? তুই কি মানুষ যে তোকে কথা দিয়ে রাখতেই হবে? মানুষ মানুষকে কথা দিলে তো অবশ্যই রাখে, কিন্তু তুই মানুষ না, তাই আমি রাখিনি। আর তুই আমার পরিবারে যা যা ক্ষতি করেছিস তা কোনো মানুষ হলে করতে পারতো না, তাই আমি রাখিনি। তাতে কোনো অপরাধ নেই আমার। তুমি বাঁচাতে পারবে না ওকে কোনোভাবেই। আজ না কাল আমি ঠিকই ওকে মেরে ফেলবো। যাতে তুই এমনটা না করতে পারিস সেই ব্যবস্থাই করব। না, তুমি কোনো ব্যবস্থা নিয়েই ওকে বাঁচাতে পারবা না। পরি রেগে মেগে শেষে চলেই গেল। আফসার ভাবলো সকালে গিয়ে ওই খাদেমের সাথে দেখা করবে, কোনো না কোনো উপায় বের করবেই উনি ওনার বংশধরকে বাঁচানোর। সকালে খাদেমের কাছে গেল। খাদেম ওনাকে দেখে জিজ্ঞেস করল, কেমন আছেন কাকু? কেমন আর থাকতে পারি? ওই পরি তো ভালো থাকতে দিচ্ছে না। ও তো একে একে সবাইকে মেরে ফেলতেছে। জি আমি জানি, শুনেছি সব কিছু। পরি এখন আমার ছোট নাতনিকেও মেরে ফেলতে চায়। হ্যাঁ, পরি এমনই করবে, সে এমনটাই বলেছিল। কোনো ব্যবস্থা কি নেই পরীকে আটকানোর, আমার ছোট নাতনিটাকে বাঁচানোর? না, আপনি যতদিন এই পৃথিবীতে আছেন, বেঁচে আছেন, ততদিন পর্যন্ত সে আপনার পিছু ছাড়বে না। আর আমি যদি না থাকি তো? আফসার আলীর ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। তাই দেখে খাদেম বুঝে ফেলল উনি কি বলতে চাচ্ছেন। আপনি কি আত্মহত্যার কথা চিন্তা করতেছেন? এমনটা কখনো ভাববেন না। এমনটা করা যে পাপ, মৃত্যুর পরও শান্তি পাবেন না। তো কি করব? আমি আর সহ্য করতে পারতেছি না। এখন আমি আমার শেষ বংশদেরকেও রক্ষা করতে পারবো না? ওকে রক্ষা করতে আমার যা যা করা দরকার সবই করব। খাদেম অনেক বোঝালেন ওনাকে, কিন্তু উনি শুনতেই চাচ্ছেন না। এভাবে কিছুক্ষণ কথা বলে চলে আসলো। বাসায় আসার পরেও তার মনটা খুব ভারী হয়ে আছে, খুব বিষণ্ণতায় ভুগছেন। অ্যাট লাস্ট উনি ডিসিশন নিয়েই ফেললেন, ওনার মন যা চাচ্ছে তাই করবেন। পরের দিন সকালবেলায় উনি পলিকে ওনার ভাবির কাছে দিয়ে বললেন, ভাবি, তুমি পলিকে দেখো, আমি ঢাকায় ভাইয়ার কাছে যাচ্ছি। ওনার সাথে আমার কিছু কথা বলার আছে। আচ্ছা, তো তুমি বাসা থেকে তোমার ভাতিজাদের কারোর মোবাইল নিয়ে যাও, যাতে তোমার ভাইয়ের প্রয়োজনে ফোন দিতে পারো রাস্তায় কোনো সমস্যা পড়লে। না ভাবি, মোবাইল ব্যবহার আমার ভালো লাগে না, সেটা তো জানোই। আর ভাইয়ের মোবাইল নাম্বার এবং বাড়ির মোবাইল নাম্বার তো আমার জানা আছেই, প্রয়োজনে ফোন দিতে পারবো। আর কাল সকালে তো চলেই আসবো। তো আমরা কি তোমার ভাইয়ের ফোন দিয়ে জানিয়ে দিব তোমার যাওয়ার কথা? আচ্ছা, তো আমি আসছি। আচ্ছা, সাবধানে যেও। আর গিয়েই আগে বাসায় ফোন দিয়ে আমাদের জানিও। আচ্ছা, তোমার পলির খেয়াল রেখো, কোনোভাবেই সে যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রেখো। আর রাতে কিন্তু কেউ বাইরে যাবে না পলিকে নিয়ে। আচ্ছা, সে চিন্তাও তোমাকে করতে হবে না, আমরা পলির যথেষ্ট খেয়াল রাখবো। আফসার আলী একটা ব্যাগে নিজের প্রয়োজনীয় কিছু কাপড় চোপড় এবং কিছু টাকা নিয়ে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে।
ঢাকায় যেতে 2 ঘন্টা লাগবে এবং 11টার দিকে তার ভাইয়ের বাসায় পৌঁছে যাবে। কিন্তু দুপুর 12টা বেজে গেছে, উনি এখনো পৌঁছয়নি। তাই ওনার ভাই বাসায় ওনার স্ত্রীর কাছে ফোন দিল। আচ্ছা, তুমি যে বললে আফসার আমার এখানে আসছে, তো এখনো আসেনি কেন? কি এখনো যাওনি? এটা কিভাবে হয়? এতক্ষণে তো অবশ্যই চলে যাওয়ার কথা। কোথায় আছে তাহলে ও? খুব টেনশনে পড়ে গেল সবাই। দুপুর 1টার দিকে আজিজ রহমানের এবং এখানে ওনার স্ত্রীর মোবাইলে ফোন আসে অপরিচিত একটা নাম্বার থেকে। ফোন দিয়ে তাদেরকে বলল যে ফোন করেছে সে একজন পুলিশ অফিসার এবং তাদেরকে জিজ্ঞেস করলো তারা আফসার আলীকে চিনে কিনা। তারা চেনে, কিন্তু আফসারের কি হয়েছে জিজ্ঞেস করলে ওরা আর কোনো উত্তর দেয়নি। বলল ওরা যেন তাড়াতাড়ি গিয়ে ওদের থানাতে দেখা করে, তারপরেই সব জানতে পারবে। তাই ওই দিক থেকে আফসার আলীর বড় ভাই এবং এদিক থেকে আফসারের ভাবি ওনার এক ছেলেকে নিয়ে ওই থানায় গেল। পলিকে বুয়ার কাছে রেখে গেল এবং ওনার ছোট ছেলেকে বাসায় থাকতে বলে গেলেন পলির দিকে খেয়াল রাখার জন্য। আজিজ রহমান ওই থানায় গিয়ে উপস্থিত হলেন। এর কিছুক্ষণ পরে ওনার স্ত্রীও ওনার ছেলেকে নিয়ে উপস্থিত হলেন। তারা ওই পুলিশ অফিসারের কাছে বারবার জানতে চাচ্ছিলেন আফসারের কথা। পুলিশ উত্তর দিচ্ছে না, বরং পুলিশ তাদেরকে গাড়িতে উঠিয়ে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। গাড়িতে উঠে ওরা জিজ্ঞেস করলো। পুলিশ অফিসার বলল ওই জায়গায় গিয়ে তাদের সব বিস্তারিত বলবে। পুলিশের গাড়ি বড় ব্রিজের কাছে এসে থামলো। তারপর সবাইকে গাড়ি থেকে নামাতে বলল। এখানে আরো কয়েকজন পুলিশও ছিল। একজন ডুবুরি পানিতে নামিয়ে কি যেন খুঁজছিল। ওরা আরো কৌতূহলী হয়ে গেল, তাই আবার জিজ্ঞেস করলো তারা। তখন পুলিশ অফিসারের সেই ব্যাগ জুতা বের করে বলল, দেখেন তো এগুলো আপনারা চিনতে পারেন কি না? হ্যাঁ, এই ব্যাগ তো আফসারেই। আজ এই ব্যাগ এবং এই জুতা পরেই তো বের হয়েছিল তোর বড় ভাই, মানে আমার স্বামীর সাথে দেখা করার জন্য। দুপুর 12টার দিকে এগুলো ব্রিজের মাথায় পাই আমরা বললে ভুল হবে। অন্যরা এগুলা দেখে আমাদেরকে ফোন দিয়ে আনিয়েছিল। সাথে আরেকটা জিনিসও পেয়েছিলাম। কি 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 সুসাইড নোট। কি? চমকে উঠে একই সাথে বলল সবাই। কি আমার ভাই সুসাইড করছে? সুসাইড নোট? এই নেন সেই নোট। দেখেন তো আপনার ভাইয়ের হাতের লেখার সাথে মিল আছে কি না। হ্যাঁ, সম্পূর্ণ তো মিল আছে। হ্যাঁ, ওই এভাবে টানাটানি লেখা লিখতো। পড়েন। আজিজ কিছুটা জোরে জোরে পড়তে শুরু করলো। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমি নিজে থেকে আত্মহত্যা করেছি, কারণ পরি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে। তাই আমি স্বেচ্ছায় আত্মহত্যা করলাম, কারণ আমি না থাকলে আর সে কাউকে মারতে আসবে। পলিও বেঁচে যাবে ওর হাত থেকে। আশা করি আমার বড় ভাই পলির যথেষ্ট খেয়াল রাখবে, তাকে সুন্দর করে বড় করে তুলবে। আর বড় ভাইয়ের কাছে আমার একটাই শেষ দাবি, পলি বড় হলে যেন আমার সব সম্পত্তি ওকে বুঝিয়ে দেয়। আর ভাইয়ের উপর আমার সেই বিশ্বাস আছেও। সমাপ্ত। এবং লেখার সবচেয়ে নিচে ডান পাশে আজিজ এবং তার স্ত্রীর দুজনের ফোন নাম্বার দেওয়া আছে এবং ছোট করে লেখা আছে, কোনো সহৃদয়বান যদি থাকেন তো আমার এই নাম্বারগুলোতে একটু ফোন করে আমার বাসায় জানিয়ে দেবেন। নোটটা পড়ার পর আজিজ এবং ওনার স্ত্রী এবং ছেলে সবাই কান্না শুরু করে দিল। এতক্ষণে ডুবুরিও জানালো কাউকে বা কারোর লাশ পাওয়া যায়নি নিচে। আজিজ আরো কিছুক্ষণ খুঁজে দেখার কথা বলল ডুবুরিকে, কিন্তু কোনো হদিসই মিলল না। তো আর কি করার? ডুবুরিকে তার প্রাপ্য টাকা দিয়ে ওনারা চলে আসলেন। ওই দিন রাত্রে পরি বাসায় পা রেখে বুঝতে পারলো আফসার এখানে নেই। তাই পরি আরো বেশি জোরে দরজায় ধাক্কাতে শুরু করলো এবং বলতে লাগলো, আফসার, আফসার তুমি কোথায়? ঘরের ভেতর থেকে আজিজ জবাব দিল, আফসার আর এই পৃথিবীতে নেই, সে মারা গেছে, আত্মহত্যা করেছে শুধু তোমার দোষেই। আফসার, আফসার তুমি কোথায়? না, ও মরেনি, বেঁচে আছে। ও যদি মারা যেত তো আমার অন্তরাত্মাই জানান দিত আমাকে। তোমরা হয়তো কোথাও লুকিয়ে রেখেছো ওকে। কি? যেখানে আমরাই ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না, টেনশনে আছি, সেখানে তুমি এসব কি শোনাচ্ছ? আমরা কোথাও এবং কিভাবে লুকিয়ে রাখবো এতই যখন জানো, তো তুমি খোঁজ নাও। পারতেছি না, আমার দিব্যদৃষ্টি সেখানে পৌঁছতে পারছে না ওর কাছে। অদ্ভুত তো, কি আজগুবি গল্প শোনাচ্ছ। আমরা কেউ তার কোনো হদিস জানি না। তুমি যদি কখনো জানতে পারো তো আমাদের এসে জানিও। এভাবে আরো কিছু কথা বলে চলে গেল পরি। আজিজ রহমান পলি এবং ওনার সম্পূর্ণ পরিবার নিয়ে পরের দিন সকালেই ঢাকা চলে গেলেন একেবারে। উনি আফসারের কথা এবং স্বপ্ন পূরণ করতে চায়।
পলিকে মনের মতো করে সুন্দর করে গড়ে তুলবেন। পলির জীবনে কোনো কিছুর অভাব পেতে দিবেন না। পলিকে উনি ওখানে ঢাকায় তার বড় ছেলে সাঈদ এবং তার পুত্রবধূর হাতে তুলে দিলেন। তারপর বললেন, পলি যেন কোনো অভাব না পড়ে কোনো কিছুতে। আর পলি আজ থেকে তোমাদের পরিচয়ে মানুষ হবে, তোমরাই ওর বাবা মা। পলির যাতে কোনোদিনও এমনটা মনে না হয় যে তোমরা ওর বাবা মা না। তোমরা ওর সাথে এমন কোনো আচরণ করবে না যেটা ওর বা অন্য কারো দেখলে সে সন্দেহ হবে। এটা তোমাদের কাছে আমার আবদার। পলিকে তারা আন্তরিকভাবে নিয়ে নিলেন, কারণ তাদের কোনো মেয়ে নেই। দুটো ছেলে আছে 5 ও 7 বছরের। তো একটা মেয়ে থাকলে কোনো সমস্যা হবে না, বরং ভালোই হবে। আজিজ বাড়ির অন্যদেরকেও বলল, পলিকে যেন তাদের নিজের ভেবে নাও। সবাই ভুল করেও যেন কখনো কেউ ওর সাথে খারাপ ব্যবহার না করে। সবাই পলিকে তাদের কাছের মানুষ ভেবে আচরণ করে। তাছাড়া এ পরিবারে আর কোনো মেয়ে নেই এ পর্যন্ত, তাই পলি সবার আদরের পাত্রী। আর সবাই পলিকে নিয়ে সারা দিন মেতে থাকে। এভাবে পলি সবার আদর পেয়েই বড় হতে লাগলো। পলি যেন সবার চোখের মণি হয়ে গেছে দিন দিন। 22 বছর পরের কথা। পলি এখন বড় হয়েছে। পলি 4র্থ বর্ষে পড়ে। পলির বিয়ে ঠিক হয় শিমুল নামের একটা ছেলের সাথে। পলিও রাজি। পলিরও তাকে ভালোই লাগে। পলি 2য় বর্ষ থাকতে এই ছেলেটার সাথে ওর পরিচয়। ছেলেটা প্রথম থেকেই পলিকে ভালোবাসতো। শিমুলরা 2 ভাই এবং 1 বোন। বোনের বিয়ে হয়ে গেছে। শিমুলের ভাই চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে। বাড়িতে বলতে শুধু শিমুলই থাকে এবং একজন কাজের বুয়া। যথারীতি তাদের বিয়ে হয়ে যায়। বাসরাতে প্রবেশ করলো শিমুল। পলি গিয়ে ওকে সালাম করলো। তারপর তারা খাটের মধ্যে বসে বিভিন্ন কথা বলছিল। হঠাৎ এমন সময় শিমুলের নজর গেল পলির বাম হাতের তাবিজটার প্রতি। ব্লাউজের হাতা ছোট হওয়ায় তাবিজটা স্পষ্ট দেখা যাচ্ছে। অনেক পুরনো হয়ে গেছে, কেমন যেন মরিচা ধরা অবস্থা। পলির সুন্দর হাতে খুবই বেমানান লাগছে এই তাবিজটা, তাই শিমুল বলেই ফেলল, এটা কিসের তাবিজ? তোমার কি কোনো সমস্যা আছে? আমি জানি না, আমার দাদা খুব ছোট থাকতে লাগিয়েছে। আমার হাতে শুনেছি, কিন্তু কেন লাগিয়েছে, কি কারণে তাও জানি না। না, আমার কোনো সমস্যা নেই। আমি আজ পর্যন্ত আমার কোনো সমস্যাই দেখিনি। তো তাবিজটা খুলে ফেললে হয় না যদি তোমার সমস্যা না থাকে? কারণ এটা খুব বেমানান লাগছে। খুলে ফেলা যায়, এতে আমার কোনো সমস্যা নাই। পলি খুলতে গেল, কিন্তু খুলতে পারছিল না। তখন শিমুল খুলে ফেলল। তারপর বারান্দায় গিয়ে ঢিল দিয়ে বাহিরে বাগানে ফেলে দিল। তারপর পলিকে বলল, চলো বারান্দায় যাই, আজ খুব সুন্দর দেখা যাচ্ছে চাঁদটাকে। পলি এবং শিমুল ছাদে গেল। দূর আকাশের দিকে তাকিয়ে রইল দুজন। হালকা বাতাস বইছে। পলির ঘন কালো চুল উড়ে বেড়াচ্ছে। তা দেখে শিমুল হঠাৎ বলে উঠল, তোমাকে এখন অপরূপ সুন্দরী লাগছে, ঠিক যেন পরীর মতো। জানো, তোমার নামটা যদি পলি না রেখে পরি রাখতো তাহলে ভালোই হতো। এই কথাটা শোনার পরই পলি কেমন যেন গম্ভীর হয়ে গেল। চোখ দুটো বড় বড় হতে লাগলো এবং খুব লাল হয়ে গেল, যেন কোটর থেকে বের হয়ে যাবে। আর তার মাঝে কেমন যেন অন্য একটা চেহারা ভেসে উঠছে আবছা আবছা ভাবে। আরো বেশি সুন্দর সেই চেহারাটা। হঠাৎ এই অবস্থায় পলিকে শিমুল দেখে কিছুটা ভয় করতেছে। তারপরও বলল, পলি, তোমার কি হয়েছে? পলি আরো খুব ভয়ঙ্কর ভাবে তাকালো শিমুলের দিকে। হঠাৎ করে শিমুলের গলাটা চেপে ধরল পলি। শিমুলকে পেছনে ঠেলে দেওয়ালের দিকে ঠেসে ধরল। শিমুল কিছুই বুঝতে পারছে না, শুধু এটুকু বুঝতে পেরেছে পলির মধ্যে অন্য কিছু বশ করে নিয়েছে, যা শিমুলকে মারতে চাচ্ছে। কোনোভাবেই শিমুল তার হাত সরাতে পারতেছে না। এদিকে শিমুলের যেন দম বন্ধ হয়ে আসতেছে, যেন এক্ষুনি মারা যাবে। শিমুল মনে সাহস সঞ্চয় করলো। তারপর সেও আচমকা জোরে পলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। পলি গিয়ে পেছনের ইজি চেয়ারে পড়ে বসে পড়ল। সাথে সাথে জ্ঞান হারালো। শিমুল দৌড়ে পলির কাছে গেল। ভাবলো পলি আবার ব্যথা পেল না তো। কাছে গিয়ে দেখে পলি অজ্ঞান। পানি ছিটা দিলে তারপর জ্ঞান ফিরে। পলি জিজ্ঞেস করলো, কি হয়েছিল আমার? আমি জ্ঞান হারালাম কিভাবে? না, কিছু না, এমনি। আচ্ছা, তোমার গলায় কিসের দাগ পড়েছে ওটা? না, তেমন কিছু না। আচ্ছা, আমার খুব ঘুম পেয়েছে। আচ্ছা চলো, ঘুমাবে। পলি বিছানায় ঘুমিয়ে পড়ল। শিমুল তার পাশে শুয়ে তার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, পলি তখন কি হয়েছিল? পরি শব্দটা শোনার পর এমন করলো কেন? হয়তো কোনো রহস্য আছে, পূর্ব যোগসূত্র আছে। এসব ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ল।
সকালে পলি যখন কিচেনে রান্না করতেছিল তখন গিয়ে কিছুটা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো। আচ্ছা পলি, তুমি কি পরি সম্পর্কে কিছু জানো? না। পলি খুব স্বাভাবিকভাবেই উত্তর দিল। শিমুল কিছুই বুঝতে পারছে না। তো রাতে পরীর কথা শুনে এমন করলো কেন পলি? তো এখন স্বাভাবিক কেন? আবার পরের দিন রাতে ওরা ওদের রুমে শোয়ার পূর্বে পলি শিমুলকে ফল কেটে দিচ্ছিল খাওয়ার জন্য। তখন হঠাৎ পলিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার মিষ্টি বউ, পরি বউ। এই কথা শুনে পলি আবারও ঘুরে তার দিকে তাকালো। অনেকটা ভয় পেয়ে গেল, কারণ পলির অবস্থা আগের দিনে রাতের মতোই। খুব ভয় পেয়ে গেল শিমুল। শিমুল কিছুটা পেছনে সরে গেল। হঠাৎ পলি তার হাতের ছুরিটা নিয়ে শিমুলের দিকে এগিয়ে আসতে লাগলো ধীর পায়ে, যেন ছুরিটা শিমুলের বুকের মাঝখানে বসিয়ে দেবে এক্ষুনি। শিমুল দৌড় দিয়ে বের হয়ে দরজাটা বাহির থেকে লক করে দিল। শিমুল কিছুতেই বুঝতে পারছে না পরির নামটা শুনলে পলি এমন কেন করে। শুধু রাতেই এমন করে কেন? দিনে তো এমন করে না। কার সাথে এটা নিয়ে আলাপ করবে বুঝতে পারছে না। হঠাৎ মনে পড়লো, হ্যাঁ, পলির দাদার সাথেই তো এটা নিয়ে আলাপ করা যায়। আজিজ দাদুর সাথে শিমুল ভালো সম্পর্ক, ওনাকে সব বলতে পারেন। পরদিন রাত 10টার দিকে হঠাৎ বাসায় কলিং বেল বাজলো। শিমুলি গিয়ে দরজা খুলে দিল। একটা বৃদ্ধ লোক ভেতরে প্রবেশ করলো। ওনার চুলদাড়িতে পাক ধরেছে। শিমুল ওনাকে সাদরে আমন্ত্রণ জানিয়ে ভেতরে নিয়ে গেল। পলি তাকে দেখেই বলল, শিমুল, এটা কে? আর তুমি ওনাকে এভাবে আমন্ত্রণ জানিয়ে ঘরে এনেছো কেন? ওনাকে এনেছি তোমার ঘাড় থেকে ভূত নামানোর জন্য। কি? আমার কোনো ভূত টুত নেই। চুপ। আছে পরি নামের একটা ভূত। পরি? পরি নামটা শুনে পলির মধ্যে আবারও পরিবর্তন হতে লাগলো, কিন্তু এখনো কিছুটা কিছুটা হুঁশ আছে পলির। এমন সময় ওই বৃদ্ধ লোকটা বলে উঠল, পরি, তুমি পলি শরীর থেকে বের হয়ে আসো, আমি বলছি বের হও। আদেশের সুরে বলল। হঠাৎ তখনই পলির শরীর থেকে বের হয়ে পরি তার সামনে এসে দাঁড়ালো। তখন পলি যেন দুর্বল হয়ে পড়ে যাচ্ছিল পরি তার শরীর থেকে বের হওয়ার পর। পলি পড়ে যাচ্ছিল। শিমুল তাকে ধরে ফেলে এবং বুকে জড়িয়ে রাখে। পলি আস্তে আস্তে করে তাকালো সামনের দিকে কি হচ্ছে দেখার জন্য। দেখলো ওই বৃদ্ধ লোকটার সামনে একটা পরি দাঁড়ানো। পরি বলল, আফসার, তুমি এসেছো। আমি জানতাম তুমি একদিন না একদিন আসবে। তুমি আসতে বাধ্য। জানতাম তুমি বেঁচেই আছো। তবে এমন কোথায় আছো যেখানে আমার দিব্য শক্তি পৌঁছাতে পারছিল না? কোথায় ছিলে তুমি? আগে বলো, তুমি আমার একমাত্র নাতনিকে এবং শেষ বংশধরকে এভাবে কষ্ট দিচ্ছিলে কেন? কেন তার ক্ষতি করতে চাচ্ছিলে? পলি খুব অবাক হয়ে শুনছিল, কিছু বুঝতে পারছিল না। তুমি আসছো না যে তাই? যদি এমনটা না করতাম তো এখনো আসতে না। এতটা বছর তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমাকে এখনো সেই আগের মতোই ভালোবাসি। এখনো তোমার অপেক্ষায় আছি। চুপ, একদম চুপ। আর কথা বলবে না। তুমি এখনো কিভাবে ভালোবাসার কথা বলছো? আমি তোমাকে ভালোবাসি না, শুধু ঘৃণা করি। কিভাবে এখনো আমার ভালোবাসা পাবার ইচ্ছে করো? সব কিছু তো ছিনিয়ে নিয়েছো আমার কাছ থেকে। আমার স্ত্রী, একমাত্র পুত্র ফয়সাল এবং পুত্রবধূ সব ছিনিয়ে নিয়েছো। আমার ছোট্ট নাতনি পলিটাকে তো এতিম করেছই। এখন আবার তার জীবন এবং তার সংসার ও পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলে। পলি বড়সড় ধাক্কা খেলেও এটা শুনে। পলি শিমুলকে আরো বেশি করে জড়িয়ে ধরে তারপর শিমুলকে বলল, এসব কি বলছো বুড়ো? মাথা ঠিক আছে তো? আমার তো বাবা, দাদা, দাদি সবাই আছে। তো উনি কি বলছে? উনি যা বলছেন ঠিকই বলছেন। যাদের কথা বলছো ওনারা তোমার আপন না। উনি তোমার আপন দাদা, আর আজিজ দাদু হচ্ছে ওনার আপন ভাই। কি বলছে এসব? তুমি মিথ্যা বলছো, তাই তো? তুমি এসব আজগুবি কথা কার থেকে শুনেছো? নিশ্চয় বুড়ো বলেছে, আর তুমি বিশ্বাস করে নিয়েছো? না, উনি কিছু বলেনি। আজিজ দাদুই বলেছে। আজ সকালে গিয়েছিলাম দাদুর কাছে তোমার এই পরীর রোগটার কথা জানতে। তখন উনি সব খুলে বললেন। আর এই হচ্ছে তোমার আসল দাদু, আফসার। তোমার বাবা মাকে এই পরী মেরে ফেলেছে খুব ছোট্ট থাকতে। পলি দুচোখ বেয়ে অজস্র ধারায় জল গড়িয়ে পড়ল এসব শুনে। সে কান্না ভেজা এবং ভীত নয়নে আবারও তার দাদু এবং পরীর দিকে তাকালো তাদের কথা শুনতে। পরি আফসারকে বলছিল, কি করব বলো? তোমাকে যে খুব বেশি ভালোবাসি, আর তোমাকে পাওয়ার জন্য আমি
এত কিছু করেছি। আল্লাহর প্রত্যেক সৃষ্টি তার ভালোবাসাকে পাওয়ার জন্য অনেক কিছুই করে, আর আমি তোমাকে খুব ভালোবাসি বলেই এত কিছু করেছি। কিন্তু আমি তোমাকে শুধু ঘৃণা ছাড়া আর কিছুই করি না। তুমি আমাকে ঘৃণা করো আর যাই করো, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই। আমি যাব না। তাহলে জোর করে হলেও নিয়ে যাব। প্রয়োজনে মরবো, তারপরও না। এটা বলেই আফসার তার পকেট থেকে একটা ব্লেড বের করে হাতের কবজিতে এক টানি রক্তনালীতে লাগিয়ে দিল। সাথে সাথে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। আফসার মেঝেতে শুয়ে গেল। পরি চিৎকার দিয়ে ওর কাছে সে আফসারের মাথা তার কোলে নিল এবং বলতে শুরু করলো, এটা কি করলে আফসার? কেন করলে এমনটা? তোমাকে আমি অনেক ভালোবাসি, তাই তোমাকে পেতে চাইতাম বলে তোমার মৃত্যু কামনা নয়, সত্যি তোমাকে খুব ভালোবাসি। পরি কাঁদতে লাগলো। পরির চোখে জলের কয়েক ফোঁটা আফসারের মুখে গিয়ে পড়ল। তারপর পরি আফসারের কপালে একটা চুমু খেয়ে উঠে গেল। তারপর বলল, তুমি যখন থাকবে না তো আমি আর পৃথিবীতে থেকে কি করব? আমি চলে যাচ্ছি আমার ঠিকানায়। তুমি যখন মুক্ত, আমার দ্বারা তোমার বা তোমার বংশধর আর কারোর কোনো ক্ষতি হবে না। এটা বলে এই পরিটা কাঁদতে কাঁদতে চলে গেল। পলি এবং শিমুল দৌড়ে তাদের দাদুর কাছে গেল। এতক্ষণ পরির ভয়ে কাছে যেতে পারেনি। পলি কাঁদতে কাঁদতে বলল, এটা কি করলে দাদু? কাঁপা কাঁপা গলায় বলল আফসার। তোর জীবনটা ঠিক করে গেলাম। না দাদু, তোমার কিছু হতে দিব না, তোমাকে আমরা বাঁচাবই। পলি শিমুলকে অ্যাম্বুলেন্স ডাকতে বলল। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স এসে পড়ল এবং আফসারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ওকে এমার্জেন্সিতে রুমে নিয়ে যাওয়া হলো। আফসার আলী বেঁচে গিয়েছিল, কারণ তখন হাতের মেন রক্তনালীটি কাটেনি। অবশ্য অনেক রক্তক্ষরণের জন্য ওনাকে 2 ব্যাগ রক্ত দিতে হয়েছিল। পলির সাথে রক্তের গ্রুপ মিলে যাওয়ায় পলি রক্ত দিয়েছিল। যদিও শিমুল বলেছিল রক্ত কিনে নিতে, কিন্তু পলির একটাই কথা, পলিকে বাঁচাতে ওর দাদু নিজের জীবনটা দিতে চেয়েছিল। আরও রক্ত দিতে পারবে না, ওর শরীরে সব রক্ত যদি লাগে তাও দিয়ে দিবে। কিছুদিন পর আফসার আলী ভালো হয়ে যায়। এখন গভীর রাতেও বারান্দায় বা ছাদে চলে যেতে পারে। এখন আর কোনো ভয় নেই। কিন্তু তারপরও মাঝে মাঝে আগের সেই ভয়টাকে খুব মিস করে উনি। মাঝে মাঝে নিজেকে খুব অপরাধী মনে হয়। কেন আগে উনি এমনটা করেননি? না হয় ওনার নিজের জীবনটা চলে যেত, কিন্তু আর সবাই তো বেঁচে যেত। কেন ওনার বেঁচে থাকার এত লোভ ছিল তখন? আজ তো সবাইকে হারিয়েছে। আজ মুক্ত হয়েও মুক্ত লাগছে না নিজেকে। আপন সবাইকে তো হারিয়েছেন, এমনকি এখন পরীকেও হারিয়েছেন, যে কিনা ওনাকে এত ভালোবাসতো। মাঝে মাঝে পরীর লাস্ট কথাগুলো খুব মনে বাজতে থাকে। খুব ইচ্ছে হচ্ছে জানতে যে আফসার আলী এতদিন কোথায় ছিল। ওই দিনের আত্মহত্যাটা ছিল একটা নাটক। এই নাটকের মেন কেন্দ্রবিন্দুতে ছিলেন আফসার, খাদেম এবং আজিজ। ওই দিনের আগের দিন যখন উনি খাদেমের সাথে দুঃখ প্রকাশ করছিলেন, আত্মহত্যার কথা বলছিলেন, তখন খাদেমই এই পরামর্শটা দেন। তারা 3 জন ছাড়া সম্পর্কে আর কেউই জানতো না। আর আফসার ছিল একটা বাংলো বাড়িতে। বাড়িটা খাদেমের নিজের। ওই বাড়ির চারপাশে মাটি পড়ে বাঁধ রেখেছিল পুরো ঘরের চারপাশে। তাই পরীর দিব্যশক্তি সেখানে পৌঁছাতে পারেনি। তাছাড়া আফসার আলী কখনোই ঘরের বাহিরে যাননি। ঘরের দরজা জানলা খুলতেনি না। শুধু ওনাকে দেখাশোনার জন্য একটা কাজের ছেলে রাখা ছিল। সেই শুধু প্রয়োজনে কিছু আনা নেওয়ার জন্য যেত। আর উনি যে এতদিন থেকেছেন তার খরচ সম্পূর্ণ আজিজই বহন করতেন। সে প্রতি মাসে বাজার করিয়ে পাঠিয়ে দিত, আর মাঝে মাঝে গিয়ে দেখে আসতেন ওনার ছোট ভাইকে।